নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, অডিও স্টোরি বাড়ি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজ আমরা প্রবেশ করতে চলেছি আমাদের সবার প্রিয় ধারাবাহিক অডিও সিরিজ একলা পথের লড়াইয়ের ১৫ নম্বর পর্বে। গত পর্বে আপনারা দেখেছেন দীর্ঘ ৬টি বছরের জমে থাকা অভিমান, ভুল বোঝাবুঝি আর একলা চলার পথ পেরিয়ে মেহুল, কিংশুক আর ছোট্ট তিতলি অবশেষে এক ফ্রেমে এসে দাঁড়িয়েছে। কিংশুক যখন নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরে অশ্রুসজল চকে অপরাধ বোধে ক্ষমা চেয়েছে, তখন যেন মেহুলের জীবনের মেঘলা আকাশে এক নতুন আলোর দিশা দেখা দিয়েছে। কিন্তু ৬ বছরের এই দূরত্ব, সমাজের হাজারো প্রশ্ন আর মেহুলের একলা বেঁচে থাকার যে কঠিন অভিমান, সেগুলো কি এত সহজেই ধুয়ে মুছে যাবে? কিংশুক কি পারবে মেহুল আর তিতলিকে তাদের প্রাপ্য ভালোবাসা আর মর্যাদা ফিরিয়ে দিতে, নাকি এই মোড়ে এসে মেহুলের জীবনে অপেক্ষা করছে অন্য কোনো বড় পরীক্ষা? সেই সব প্রশ্নের উত্তর জানতেই চলুন আর দেরি না করে মেতে ওঠা যাক একলা পথের লড়াইয়ের আজকের ১৫ নম্বর পর্বে। তিতলির মুখটা দেখে কিংশুক বুঝেছে ওর একটুও খাওয়ার ইচ্ছে নেই। কিংশুক ভাবলো, আমি যেহেতু বলেছি মামা বকবে বলেছে, তাই বাধ্য হয়ে খেয়ে নেবে বলছে। আসলে মেহুলকে খুব ভয় পায় তিতলি। আসলে বাচ্চাটাও জেনে গেছে মা ছাড়া আর কেউ নেই ওর, তাই দুজনেই দুজনের প্রতি এতটা কমিটেড। সবসময় ওদের দুজনের চোখে মুখে কিছু একটা হারিয়ে যাওয়ার ভয় থাকে, তার সাথে থাকে না পাওয়ার অনেকটা ব্যথা। আজ থেকে আমি চেষ্টা করব ওদের মন থেকে এই ভয়গুলো কাটিয়ে দিতে। একদিনে হবে না, তবে একদিন নিশ্চয়ই হবে। আঙ্কেল, তিতলি ওর গালে হাত দিয়ে ডেকে বলল, চুপ করে আছো কেন? না শোনা, কিছু না। কি ভাবছিলে? করতে যাবার কথা? একদম ঠিক। তুমি কি করে বুঝলে? আমি বলছি ঠিক আছে, চলো এবারে ভেতরে যাই আমরা। মামা একা বসে আছে। ওগুলো খেতে ভালো লাগে না। তুমি কালকে আমাকে চকলেট কিনে দেবে? হ্যাঁ, আমি তোমাকে অনেকগুলো চকলেট কিনে দেবো। তখন তুমি গুনে শেষ করতে পারবে না, সারা দিন ধরে যত ইচ্ছে খাবে। তিতলি হেসে হেসে ঘরে ঢুকলো। কিংশুকের মুখেও খুশি খুশি ভাব। ও এসে মেহুলকে বলল, মেহুল, নাও এবার ওকে খাওয়াতে শুরু করো। এবারে আর তিতলি না বলবে না, কি তাই তো তিতলি? আমি আর দুষ্টুমি করবো না। বাবা, কিংশুক 2 মিনিটের মধ্যে ওকে রাজি করালে কিভাবে তুমি? দেখলে তো? এই তুমি বলো না, তুমি এইটুকু সময়ের মধ্যে কি এমন ম্যাজিক করলে বলো তো? মানে আমি তো সারাদিন বললেও তিতলি একটুও কথা শোনে না আমার। কিভাবে করলাম সেটা তোমাকে বলবো না, এটা আমাদের দুজনের মধ্যেই থাক। আচ্ছা ঠিক আছে, তোমাদের মধ্যেই থাক, আমি জানতেই চাইবো না। কিছুক্ষণের মধ্যে খাওয়া হয়ে গেল। খাওয়া হতেই আবার বকবক শুরু করলো তিতলি। ও কিছুতেই ঘুমোবে না। কিংশুক আবার ওকে কোলে নিয়ে বারান্দায় হাঁটাহাঁটি করছিল। বেশিক্ষণ হাঁটতে হয়নি, কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে তিতলি। মেহুল শুধু অবাক হয়ে দেখছে। কিংশুককে হারানোর ভয়টা পুরোপুরি কেটে যায়নি। অনেক বছর কিছু না পাওয়ার পরে সেটাতেই অভ্যস্ত হয়ে পড়েছে ও। হঠাৎ করে কিংশুক সবটা ঠিক করে দিতে চাইলেও মেহুল তাল মেলাতে পারছে না, বারবার পিছিয়ে আসছে। কিংশুক সেটা বুঝেছে, তাই মেহুলকে ও কোনো ব্যাপারে চাপ দেয়নি। খুব ক্যাজুয়াল আছে, ছোট ছোট কাজের মধ্যে দিয়েই নিজের দায়িত্বগুলো বুঝে নিতে চাইছে। আর সেটা মেহুলেরও খুব ভালো লাগছে। কিংশুক ঘুরে তাকাতেই মেহুলের সাথে চোখে চোখ পড়ল। মেহুল বলে উঠল, কি করে ঘুমিয়ে পড়লো বলো তো? আমি সেই দুপুর থেকে ওকে নিয়ে বসে আছি জানো, একটুও ঘুমাইনি। বুকে বুকে মাথাটা আবার ধরিয়ে দিয়েছে। কিংশুক মেহুলের বিনুনিটা টেনে দিয়ে বলল, মাথার আর কি দোষ বলো তো? এইটুকু একটা মাথার মধ্যে কত কি আর ধরবে, তাই মাথাটাও ভাবছে সব চাপগুলো আমাকে দিয়ে দেবে। মেহুলের মুখটা হাসিতে ভরে গেল ওর কথা শুনে। স্কুলে পড়ার সময় কিংশুক মাঝে মাঝে ওর বিনুনিটা এইভাবেই টেনে ধরতো। হয়তো স্কুলের করিডোরে দাঁড়িয়ে আছে, কিংশুক পাশ দিয়ে যাচ্ছে, আর যেতে যেতেই সবার অলক্ষে বিনুনিটা টেনে দিয়ে দৌড়ে ছুটে পালালো। মেহুল একটু রেগে যেত, আবার ওর বেশ ভালোও লাগতো। আজকে আবারও সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। ও জানে এই সুন্দর দিনগুলো খুব তাড়াতাড়ি হারিয়ে যায়। কিংশুক ডাকলো, কিরে মেহুল, কি ভাবছিস? হ্যাঁ, কিছু না। তিতলি এমন করছে যে আসলে এই ঘরটার মধ্যে ওর ঠিক ভালো লাগছে না। হাজার হোক এটা একটা নার্সিং হোম তো, ও বুঝেছে এখানে সবাই ইনজেকশন, ওষুধ এইসব নিয়েই থাকে। একটা ভয়, টেনশন কাজ করছে ওর ভেতরে, তাই আমি বাইরে নিয়ে গেলাম। তুমি ঠিকই বলেছো। আচ্ছা, এবারে কি একটু খাবে তুমি, নাকি এখনো খিদে পাইনি, নাকি সারা রাত জল খেয়ে থাকবে? তুমি এমন এমন কথা বলো মাঝে মাঝে, হাসিও পাই আমার, জানো তো। চলো কিছু খেয়ে নাও, পরে এসো। কিন্তু তিতলি? আমি নার্সকে বলে দিচ্ছি, আর আমরা একটু পরেই চলে আসবো। নার্সকে বলে ওরা দুজনে বাইরে বেরিয়ে আসে। আগের দিনের সেই ছোট্ট হোটেলটাতেই দুজনে ঢুকেছে। তখন কয়েকজন লোক বসে আছে, খাচ্ছে, কথা বলছে। কিংশুক জিজ্ঞেস করলো, কি খাবে? কালকে যা খেয়েছিলাম তাই বলে দাও। এই মেহুল, রোজ রোজ আলু সেদ্ধ ভাত খেলে শরীর থাকবে? এমনিতেই তো প্যাকাটি হয়ে রয়েছে। শোনো, আজ অন্য কিছু খাও। না, আমার আর কিছু খেতে ভালো লাগছে না। তুমি যেটা ইচ্ছে খাও, কিন্তু আমি ঠিক আছে ঠিক আছে, তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই খাও। আমার কথা শুনবেই না যখন, আমি কি করবো? মেহুলা কোনো কথা বললো না। অন্যদিকে কিংশুক যখন খাবারের কথা বলছিল তখন ওর ফোনটা বাজছিল, কিন্তু ও দেখেনি সেটা। আবারও ফোন আসছে, তখন বুঝতে পেরে বের করে দেখলো ওর বাবা ফোন করছে।
স্ক্রিনে নাম্বারটা দেখেই কিংসুকের জোয়াল শক্ত হয়ে উঠল। ফোনটা রিসিভ করলো না। ফোন বাজছে দেখে মেহুল বলল, কে ফোন করছে, ধরছো না কেন? বাবা ফোন করছে। বাবার কথা শুনে মেহুল খাওয়া বন্ধ করে দিল। কিংশুকের প্রতি যে ভালো লাগাটা আরো তীর করে বেড়ে উঠতে চাইছিল, সেটা হঠাৎ করেই অবদমিত হয়ে গেল। একটা ভয়ের স্রোত ছড়িয়ে পড়লো ওর মনের মধ্যে। এক মুহূর্তে উজ্জ্বল মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কিংশুক ফোনটা রিসিভ করে বলল, হ্যালো, কোথায় তুমি? এতবার ফোন করছি। দেখেছি, কিন্তু ধরার প্রয়োজন বোধ করিনি। বলো তুমি। ধরার প্রয়োজন বোধ করনি? কেন করনি জানতে পারি? নিশ্চয়ই পারো, কারণ বড় হওয়ার সাথে সাথে জীবনের প্রায়োরিটিস গুলো চেঞ্জ হয়ে গেছে। তাই এখন আর ছোটবেলার মতো তোমাদের কাঁধে ভর দিয়ে চলতে হয় না আমাকে। তোমাদের ফোন ধরার চাইতে বাকি অনেক কিছু আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। তাই আর কিছু? তুমি ডাক্তার হয়েছো নাকি দার্শনিক? প্রফেশন আমার ডাক্তারই আছে। তুমি এত টাকা খরচ করে পড়িয়েছো যখন, সেটা চাইলেও অমান্য করতে পারছি না। তবে এখন ভাবছি দর্শন নিয়ে পড়লেও আমি ভালোই উন্নতি করতে পারতাম। তুমি ডাক্তার হও বা দার্শনিক হও, তাড়াতাড়ি একবার বাড়ি এসো, দরকার আছে। মেহুল কথাগুলো শুনতে পাচ্ছে ফোনের মধ্যে দিয়ে। ও তখন থেকেই খায়নি, হাত গুটিয়ে বসে আছে। কিংশুক মেহুলের গা ঘেঁষে বসলো আর ফোনে বাবাকে বলল, আমি বাড়ি যেতে পারবো না, আর এখন তো পারবোই না। পরে যেতে পারবো কিনা তারও গ্যারান্টি নেই। তুমি আমাদের ছেলে, তোমার কি মনে হয় না আমাদের দুজনের দায়িত্ব তোমার নেওয়া উচিত? তুমি এইভাবে আমাদের থেকে দূরে সরে থাকছো কেন? উফ, কি কথা বললে বাবা। তোমার এতদিন পরে মনে হচ্ছে ছেলে তোমার থেকে কেন দূরে থাকছে? দূরে তো আজ নয়, আজ থেকে 6 বছর আগে আমি তোমাদের থেকে আলাদা হয়ে গেছি। তখন কি একবারও ভেবে দেখেছিলে ছেলে দূরে সরে যাচ্ছে, ফিরিয়ে আনতে হবে? ভাবনি তো, তাহলে আজকে কেন ভাবছো? দাঁড়াও দাঁড়াও, আমি বলিনি। আর দায়িত্ব নেওয়ার কথা বলছো তুমি? তোমাদের দায়িত্ব তো তোমরা নিজেরাই নিতে পারবে, আমাকে দরকার নেই। অনেক টাকা তোমার, টাকা ছড়িয়ে দাও, তোমাদের দেখাশোনার মতো লোকের অভাব হবে না। তুমি কি বলছো এসব? আমরা সবসময় তোমার কথা ভেবেছি, আর আজ তুমি? ও তাই বুঝি? প্লিজ তাহলে আজ থেকে আর ভেবো না। বিশ্বাস করো, তোমরা এত বেশি ভেবে ফেলেছো যে দুটো জীবন শেষ হয়ে যেতে বসেছে। আর আমাকে নিয়ে কিছু ভেবো না, আমি আছি। নিজের ভাবনা নিজেই ভেবে নিতে পারবো। তুমি বাড়ি এসো, তোমার সাথে আমাদের কথা আছে। আমার কথা নেই, তাই আমি যাবো। ফোনটা রাখো, আমাকে খারাপ কিছু বলতে বাধ্য করো না। কিংশুক ফোনটা কেটে দিল। একটু জোরেই কথা বলেছে ও ফোনে। দোকানের লোকগুলো তাকিয়ে আছে ওর দিকে। ও একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, খেয়ে নাও মেনু, চিন্তা করো না, তোমার চিন্তা করার দিন শেষ হয়েছে। এতদিন ধরে যারা তোমাকে এই অবস্থায় রেখেছে, এবারে তাদের চিন্তার দিন শুরু হলো। মেহুল তাকিয়ে রয়েছে শুধু কিংশুকের দিকে। ওর বুকের ভেতরের কাঁপুনিটা কমছেই না, উল্টে বেরিয়ে চলেছে। ও ভাবছে, আমার কিংশুকের সাথে দেখা না হলেই হয়তো ভালো হতো। ও যদি আমাকে ভুলে থাকতে পারতো, তাহলে হয়তো আমি এই ভয়টা পেতাম না। হয়তো আমি বা তিতলি কখনো সুখের মুখ দেখতাম না। আমাদের অনেকটা কষ্ট করে জীবন কাটাতে হতো, কিন্তু জীবন কেটে তো যাচ্ছিল। সে যেভাবেই হোক, কিংশুকে এইভাবে নতুন করে পেয়ে প্রতি মুহূর্তে হারানোর ভয়, এটা তো আর থাকতো না। কিংশুক আমাদের ভালোবাসতে চাইছে, এটাই যদি আমার আর আমার মেয়ের জীবনে কাল হয়ে দাঁড়ায়। কি হলো মেহুল? কিংশুক ওকে আলতো করে একবার ধাক্কা দেয়। খাওয়াটা খেয়ে নাও, ওদিকে তিতলি একা আছে। ও যদি কোনোভাবে উঠে পড়ে আর আমাদের দেখতে না পায়, তাহলে কি হবে বলো তো? আমার তোমাকে কয়েকটা কথা বলার আছে। ঠিক আছে, সব শুনবো। তোমার যেমন অনেক কিছু বলার আছে, আমারও তোমাকে অনেক কিছু বলার আছে, কিন্তু সেটা এভাবে খেতে খেতে নয়। ওখানে গিয়ে বসে মন স্থির করে সব শুনবো। দুজনে কোনো রকমে খাওয়া শেষ করে নার্সিং হোমে ফিরে আসে। তিতলি তখনও ঘুমিয়ে আছে। মেহুল তিতলির কাছে গিয়ে বসলো কিছুক্ষণ। ওর মনের মধ্যে যেন একটা ঝড় বইছে। ও চুপ করে শুধু ভাবছে, তিতলির এই অ্যাক্সিডেন্টটা আমাদের দুজনকে কাছাকাছি নিয়ে এসেছে, এটা ঠিক। কিন্তু এই যে কাছে আসা, সেটা আমার আর তিতলির জন্য ভালো হলো কি? আবার অন্য কোনো বিপদ সংকেত বয়ে নিয়ে আসছে না তো আমাদের জীবনে? এখন তিতলিও জেনে গেছে যে কিংশুকি ওর বাবাই, আর এই কয়েকদিনে তিতলি ওর উপরে অনেকটা বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। সাথে আমিও। এই ঘটনাটার পর আমাকে তো কোনো দায়িত্বই নিতে হয়নি। একজন বাবা যেমন হয়, কিংশুক ঠিক তেমন ভাবে সব দায়িত্ব পালন করেছে। এখন ওকে ফিরিয়ে দিয়ে আমি কোন অধিকারে? কিংশুক বাইরে ডাক্তারের সাথে কথা বলছিল। ও রুমে ঢুকলো। রুমে ঢুকে দেখলো মেহুল এক দৃষ্টি বাইরে জানলার দিকে তাকিয়ে আছে। কিংশুক ওর কাছে যায়। কি ভাবছো মেহুল? ভাবছিলাম যে না, কিছু না। মেহুল, এতদিন নিজের ভাবনাগুলো নিজেই ভেবেছো, এবারে অন্তত একটু শেয়ার করো আমাকে। আমি সবটা জানতে চাই না, তোমার যতটুকু ইচ্ছে তুমি ততটুকুই বলবে। এখন তুমি এখানে এসো, আমার পাশে বসো। মেহুল কিংশুকের কাছে এসে বসলো। ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা চিন্তা করছে ও। কিংশুক ওর হাতটা ধরলো। বাবার ফোন আসতেই তোমার চিন্তা হচ্ছে, তাই না? তুমি ফিরে যাও কিংশুক, আমরা আমাদের নিজেদের মতো করে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়েছি মানে? দেখো কিংশুক, এতগুলো বছর ধরে তোমাকে না পাওয়ার যন্ত্রণা আমার মধ্যে ছিল, সেটা ঠিক। ভেবেছিলাম সেটা নিয়েই জীবনটা কাটিয়ে দেব, কোনো চাওয়া ছিল না। কিন্তু তোমাকে নতুন করে পেয়ে আবারও হারানোর কষ্ট আমি না সহ্য করতে পারবো না গো। আমি শেষ হয়ে যাব। আমি জানি মেহুল, তোমরা হয়তো নিজেদের মতো করে ভালো ছিলে। ভালো ছিলাম না কিংশুক, ওটা আমার রাগের কথা মাত্র। আমরা শুধু পরিস্থিতি মানিয়ে নিয়েছিলাম, কারণ আর তো কোনো অপশন ছিল না মানিয়ে নেওয়া ছাড়া, তাই না? তুমি কি আমাকে কখনোই কল্পনা
একবারও কি চাওনি সবকিছু ঠিক হয়ে যাক? এই 6টা বছরে একটা রাতও কাটেনি যেখানে আমি তোমার কথা ভাবিনি। কি করে ভুলবো বলো? এত সহজ কি তোমাকে ভুলে যাওয়া? যেখানে তিতলি সারাক্ষণ আমার চোখের সামনে আছে, ওর হাসি, ওর কথা, ওর দুষ্টুমি, ওর রাগ, সবকিছু দেখলেই তো আমার তোমাকে মনে পড়ে। তোমাকে আমি কখনো ভুলিনি কিংসু, কখনো না। তুমি সব সময় আমার মনের মধ্যেই আছো। কিন্তু আমি এখন ভেবে দেখলাম, সেদিন আমাদের মধ্যে যে বাধাগুলো ছিল আজও সেগুলো আছে। আর এই মুহূর্তে আমরা দুজনে তোমার জীবনে ঢুকলে তোমার জীবনটাই আরো বেশি করে জটিল হয়ে যাবে। তুমি ভালোভাবে বাঁচতে পারবে না কিংসুক। তোমাকে আমাদের থেকে সরানোর জন্য অনেকে উঠে পড়ে লাগবে, আর সেটা আমি চাই না। প্লিজ দেখো দেখো, আমি তোমার জীবনে এসে তোমার জীবনটা নরক বানিয়ে দিতে তো পারবো না। তাই বলছি, বারবার বলছি, তুমি তোমার বাবা মায়ের কাছে ফিরে গেলে ভালো থাকবে, বিশ্বাস করো। মেহুল, কিংসুক একটু চুপ করে থেকে কথা বলে ওঠে। তুমি আমাকে তোমার জীবনে ফিরে আসতে দেবে না, সেটা যেমন তোমার সিদ্ধান্ত, তেমনি আমি তোমাদের না পেলেই যে বাবা মায়ের কাছে ফিরে যাব বা তোমাকে পেতে চেয়েছি বলে ওদের থেকে দূরে আছি তা কিন্তু নয়। আমি মনের দিক থেকে বেরিয়ে এসেছি অনেক আগেই। অতএব তুমি থাকো বা নাই থাকো, আমি একাই থাকবো। তুমি এমন ভাবে সারা জীবন একা থাকতে পারবে? সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। মানে? দেখো, তুমি ছাড়া আমি নিজের জীবনটা কারোর সাথে জড়াতে পারবো না। যদি সেরকম ছেলে হতাম তাহলে অনেক আগেই অন্য মেয়েদের সাথে মিশে যেতাম। দিল্লিতে মেয়ের অভাব ছিল না, হয়তো বিদেশেও চলে যেতাম, কিন্তু যাইনি কারণ আমার নিজের কিছু রুলস আছে আর সেগুলো আমি মেনে চলেছি। আমি এমন ভাবে বললাম বলে তুমি খারাপ ভাবলে? না, খারাপ ভাবো কেন? আমার ভাগ্যে যা আছে সেটাই হবে। এমন করে বলো না তুমি। তুমি তিতলিকে সামলাতে পারবে তো? ওকে তো বলেও দিলে আমি ওর। কথাটা শেষ না করে কিংসুক চুপ করে গেল। ওর গলাটা ধরে এসেছে, আর কথা বললো না ও। মেহুল ওর কাছে সরে এসে ওর হাতটা নিয়ে নিজের গালে ঠেকিয়ে নিয়ে বলে, আমাকে ভুল বুঝো না। আসলে এতগুলো দিন না পাওয়ার যন্ত্রণাগুলো না আমাকে শেষ করে দিয়েছে। তাই এখন সবকিছুতেই ভীষণ ভয় লাগে। মেহুল, তুমি বিশ্বাস করো আমি তোমাকে একটুও ভুল বুঝিনি। একেবারে প্রথমে বুঝিনি যে তুমি কি অবস্থায় আছো। ভেবেছিলাম তুমি কাউকে বিয়ে করে নিয়েছো, তাই খুব রাগারাগি করেছিলাম, কথা শুনিয়েছিলাম। সেটা না জেনে না বুঝেই আমি তো তোমাকে ছাড়া নিজের জীবনটা ভাবিই না। তাই হয়তো আমাকে আমাকে একটু জড়িয়ে ধরবে মেহুল। মেহুল ওকে জড়িয়ে ধরে বলে, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? খুব। তোমাকে ছেড়ে থাকতে পারবো না আমি। তবুও যদি তুমি আমাকে ছেড়ে যেতে চাও আমি বাধা দেব না। জোর করে কিছু চাই না আমি। কিংসুক, তোমাকে ছাড়া তিতলিকে আমি সামলাতে পারবো না। যে এই কটা দিনেও তোমাকে যে এতটা ভালোবেসে ফেলেছে সেটা আমি বুঝতে পারিনি। স্কুলে মিথ্যে কথা বলে চলে এসেছে তোমার কাছে, ও আগে কখনো এমন করেনি গো। রক্তের টান তো, তাই হয়তো যে কোনো ভাবেই তিতলি আমার কাছে আসতে চেয়েছে। ওর মনের মধ্যেও কিছুটা অনুভব হয়েছে। কি দোষী মেয়ে, একেবারে ঠিক তোমার মতো হয়েছে। জানো, তুমি যেমন এদিক ওদিক ম্যানেজ করে আমার কাছে চলে আসতে, এখন দেখো ও ঠিক তাই করেছে। তুমি যতই সরিয়ে নাও তিতলি আবার আমার কাছেই আসতো। মেহুল এবারে হেসে ফেলল, হেসেই বলল, হ্যাঁ সেটাই তো দেখছি। থাক তাহলে, তোমার কাছেই থাক, আমি আর আলাদা করবো না। কিংসুক, তুমি আমাকে ক্ষমা করে দাও। আবার কিসের ক্ষমা করবো তোমাকে? সেদিন তোমার সামনে তিতলিকে মেরে দিয়েছি, তোমাকে কত উল্টোপাল্টা কথা শুনিয়েছি। বিশ্বাস করো, আমি সেসব রাগে দুঃখে বলেছি, ওসব কিন্তু আমার মনের কথা নয়। এটা আবার আমাকে বলে দিতে হবে নাকি? আমি জানি কোনটা তোমার রাগের কথা, কোনটা তোমার মনের কথা। কিংসুক মেহুলকে আরো নিবিড় ভাবে জড়িয়ে ধরে বসে রইল। মেহুল ওর বুকের উপরে মাথাটা রেখে ঘুমিয়ে পড়েছে। নিজের সবচেয়ে প্রিয় জায়গাটা এতদিন পরেও ওরই আছে। একটা নতুন জীবন শুরুর স্বপ্ন নিয়ে দিনটা শেষ হলো মেহুলের। পরের দিন সকালে তিতলিকে রিলিজ দেওয়ার সময় ঘটলো আরো এক বিপত্তি। মাথায় স্টিচ করার সময় ওর চুলগুলো কেটে দিতে হয়েছে। সেটা তিতলি এতদিন জানতো না, বুঝতেও পারেনি যে মাথায় একটাও চুল নেই। সকালে বেরোনোর সময় মেহুল তিতলিকে নিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিল আগে। কিংসুক আগে থেকেই গাড়ি ঠিক করে রেখেছিল। ও বলেছিল, তোমরা গাড়িতে একটু অপেক্ষা করো, আমার বিল মিটিয়ে ডাক্তারের সাথে কথা বলতে আরো একটু সময় লাগবে। ঠিক আছে তুমি এসো, আমরা অপেক্ষা করছি। আর সেখানেই হলো ভুলটা। মেহুল তিতলিকে নিয়ে গাড়ির দিকে গেল। গাড়িতে ওঠার সময় তিতলি গাড়ির কাঁচে দেখতে পেল ওর মাথায় চুল নেই। প্রথমে অবাক হয়ে তাকিয়ে থাকলো, তারপরেই জোরে জোরে কেঁদে উঠল। 6 বছর বয়সের তুলনায় ওর বেশ বড় চুল ছিল। দুপাশে দুটো পিনুনি করে দিত মেহুল। সেই চুলগুলো আজ একটাও নেই। এটা দেখে আর থাকতে পারলো না, চিৎকার করে বলতে লাগলো, আমার চুলগুলো কোথায় বাবা? সব কেটে দিয়েছো কেন? শোন 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 তিতলি, কাঁদিস না কাঁদিস না। তোর মাথায় তো একটু আঘাত লেগেছিল, তুই গাড়ির সামনে পড়ে গিয়েছিলি, মনে নেই? এই দেখ তো কতগুলো সেলাই দিতে হয়েছে। চুলগুলো না কাটলে সেলাইটা কি করে দেবে বলো শোনা? তাই বলে সব দিয়ে দিল, আমাকে কি বাঁচাতে গেছে? আমার চুলগুলো বাবা। একটু শান্ত হ শোনা, শান্ত হ। গাড়িতে ওঠ তো। আমি গাড়িতে উঠবো না, আমাকে আমার চুলগুলো করে দাও। তিতলি তুই
আবার চেক করছিস? এখন তোর চুল কোথায় পাবো আমি? তাছাড়া কয়েকদিন পরে তো চুল গজাবে, আবারও তখন বিনুনি করে দেবো। না, আমি তোমার সাথে যাবো না। তুমি কেন আমাকে বললে না আমার মাথায় চুল নেই? তুই কেন বুঝতে পারছিস না বলতো? চুল তো কাটতেই হতো, না হলে সেলাই দিত কিভাবে? এবার আমার বন্ধুরা সবাই হাসবে, সবার চুল আছে শুধু আমার। তিতলি রাস্তায় দাঁড়িয়েই কাঁদতে লাগলো। মেহুলের কোল থেকে নেমে পড়েছে এতক্ষণে, দৌড়ে পালানোর চেষ্টা করছে। মেহুল ওর জিনিসগুলো গাড়িতে রাখতে না রাখতেই হাত ছেড়ে পালিয়ে গেল ও। মেহুল ডেকে বলল, তিতলি, তিতলি কোথায় যাচ্ছিস? আমাকে আর ঝালাস না মা, ওদিকে যাস না। মেহুল দৌড়ে যেতে যেতেই ও রাস্তার একেবারে ধারে চলে এসেছে। মেহুল ভয়ে চিৎকার করছে। আর এসেই তিতলিকে ধরে ফেলে। কিংশুক ওকে কোলে তুলে নিল। তিতলিও কাঁদতে কাঁদতে ওকে জড়িয়ে ধরেছে। কিংশুক কোলে নিয়ে বলল, এ কি, কোথায় যাচ্ছ তিতলি? দেখো, আমার একদম চুল নেই, খুব বাজে দেখতে লাগছে আমাকে। আমাকে খুব বাজে দেখতে হয়ে গেছে। এবার সবাই হাসবে আমাকে দেখে। তিতলির কাণ্ড কারখানা দেখে মেহুল ছুটে এসে পারলে ওকে একটা চড় দিয়ে দিত। কিংশুকের কোলে দেখে যেন আরো রেগে গেল ও। রেগে মেগে বলল, কোলে উঠে গেছিস না? জানিস যে কোলে উঠে পড়লে মামা মার মারতে পারবে না। কি ভেবেছিস নাকি তুই? বেশি চালাক হয়ে গেছিস। এই কটা দিন কতটা টেনশনে ছিলাম জানিস সেটা? আমরা দুজনে কেউ একটুও ঘুমাতে পারিনি। আর এখন তুই আবার এই সমস্ত নাটক শুরু করে দিয়েছিস। আজকে তোর বাবাই আমার হাত থেকে তোকে বাঁচাতেই পারবে না। আয় বলছি, নেমে আয়, বারবার যেন আমাকে বলতে না হয়। আহ মেহুল। কিংশুক তিতলিকে সরিয়ে নিল। তিতলিও ভয়ে মুখ পিছনে করে জড়িয়ে আছে কিংশুককে। কিংশুক মেহুলকে থামাবার চেষ্টা করলো। কি করছো কি? এটা একটা হাসপাতাল, ও একটা বাচ্চা মেয়ে। ও বুঝতে চাইছে না বলে কি তুমিও অবুঝ হয়ে গেলে? দেখছো তো ও কাঁদছে। তুমি আমাকে বলছো কিংশুক? এক্ষুনি কি করছিল ও তুমি জানো? দৌড়ে পালিয়ে এসেছে রাস্তায়। ঠিক আছে, বাচ্চা মেয়ে। কটা দিন কিভাবে কেটেছে বলো তো আমাদের? কেউ দু চোখের পাতা আমরা এক করতে পারিনি। ওর নিজের শরীরের কি অবস্থা ছিল? ঝিমিয়ে ছিল এতদিন। এখন একটু সুস্থ হয়েছে, ব্যাস উনি শুরু করে দিয়েছে। কেন কেন আমাকে এত জ্বালাচ্ছিস তিতলি তুই? মেহুলও রেগে কাঁদতে শুরু করেছে। তিতলিও চুলের জন্য হাউমাউ করছে। কিংশুক ওদের থামাতে চেষ্টা করে। তোমরা মা মেয়ে কি শুরু করলে বলো তো? চলো চলো, গাড়িতে ওঠো। আমাকে আমার চুলগুলো এনে দাও, তারপর বাড়ি যাবো। তিতলি, গাড়িতে উঠলে তুমি একটা জিনিস পাবে। কে দেবে? চলোই না দেখি। কোনো মতে দুজনকে শান্ত করে নিয়ে গিয়ে কিংশুক গাড়িতে বসালো। তিতলি কিংশুকের কোলে বসে আছে। বারবার মাথায় হাত দিচ্ছে আর তার চোখ ছলছল করছে। মেহুল রেগে গজগজ করছে আর বলছে, বাড়ি চল আজ। সবসময় দৌড়ে বেরিয়ে আসা আমি বের করছি তোর। এবার থেকে ঘরের মধ্যে আটকে রাখবো তোকে। সাপের 5 পা দেখেছিস তুই, তাই না? মামামকে চিন্তা এখনো বাকি আছে না তোর? দাঁড়া, দেখাবো তোকে মজা আমি এবার। মেহুল ওকে বকলে ও কি বুঝছে? শুধু শুধু নিজের উপরে মানসিক চাপ ক্রিয়েট করো না। এই কথাগুলো বলে নিজের গলাটা ব্যথা করছো কেন? ওই পাশে একটা প্যাকেট আছে, দাও। কি আছে এতে? ওটা তোমার নয়, তিতলির জন্য এনেছি। আবার কি কিনেছো তুমি ওর জন্য? তোমাকে না বারণ করেছি আমি? তুমি সবসময় এত বকো কেন বলো তোমাদের দুজনকে? আমাদের দুজনের একটুও ভালো লাগে না। ঠিক বলেছো আঙ্কেল। মাম্মা শুধু শুধু বকে আমাকে, খালি বকে, তোমাকেও বকে। আমার ভালো লাগে না বকা খেতে। হ্যাঁ তাই তো, আমার কথাগুলো তো বকা হয়ে গেল এখন। ঠিক ঠিক, এখন আমাকে ভালো লাগবে কেন? আমি তো ভালো নই। তোরা সবাই ভালো, সবাই শুধু আমার বকুনিটাই দেখ, আর তো কেউ কিচ্ছু দেখে না। তোরা যা পারিস কর, আমার ভালো লাগছে না, জাস্ট আর ভালো লাগছে না। বিরক্তি কর। মেহুল জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। কিংশুক তিতলির জন্য অনেকগুলো চকলেট কিনে এনেছে, সাথে আরো সুন্দর সুন্দর কয়েকটা খেলনা আছে। কিছুক্ষণ সেগুলো নিয়ে নাড়াচাড়া করলো তিতলি। তারপর কোলের ওপরেই ঘুমিয়ে গেল। মেহুল অন্যদিকে তাকিয়ে বসেছিল। কিংশুক ওকে টেনে নিয়ে জড়িয়ে ধরে। দুজনকে দু হাতে জড়িয়ে নিয়ে বসে থাকে কিংশুক। খুব আস্তে আস্তে বলে, আজ থেকে আমি শুধু তোমাদের সাথেই থাকবো। কিছু বললে? না না, কিছু না। কিছুক্ষণের মধ্যেই গাড়িটা বাড়ির সামনে চলে এসেছে। তিতলি তখনও ঘুমিয়ে আছে। কিংশুক খুব সাবধানে ওকে কোলে নিয়েই নামলো। পিছন ফিরে মেহুলকে বলল, মেহুল, তুমি নেমে গিয়ে আগে চাবিটা খোলো, আমি ওকে নিয়ে উঠছি। আচ্ছা। মেহুল জানে তিতলিকে নিয়ে সিঁড়িতে ও উঠতে পারবে না, তাই কিংশুকে কিছু আর বলল না। ও আগে চলে গেল। বাড়িতে ঢুকতেই তিতলির ঘুমটা ভেঙে গেল। ও তখনও কিন্তু চুলের শোক ভুলতে পারেনি, তাই মুখ গোমড়া করেই বসে থাকে। কিংশুকও ওকে বোঝানোর চেষ্টা করছে। সে সময় মেহুল ঘরে এসে বলল, ওকে কি আজকে স্নান করিয়ে দেবো? হ্যাঁ তাই করো, গরম জল করে স্নান করিয়ে দাও। বলছি, আমাকে একটু হাসপাতালে যেতে হবে, তাড়াতাড়ি চলে আসবো, ওখানে কয়েকটা কাজ আছে। তুমি আমার কাছেই খাবে তো? না মানে ঘরে তো আজকে বেশি কিছু নেই। তুমি খেতে পারবে কিনা সেটাই আমি ভাবছি, নাকি বাইরে থেকে খেয়ে আসবে? স্কুলে মেহুল যেটা আনতো আমি সেটাই খেতাম, কখনো বলিনি খাবো না। তাহলে আজ কেন খাবো না? মেহুলের হাতের সব রান্নাই আমার ভালো লাগতো। তুমি তো দেখি সব ভুলে গেছো, তাই না? আমি কিচ্ছু বলিনি। এতগুলো বছর তোমাকে তো আসলে পাইনি, তাই অভ্যস্ত হতে সময় লাগবে একটু। ঠিক আছে, তুমি তোমার মতো করে সময় নাও, কিন্তু অভ্যাস করে ফেলো। তুমি যেটা বানাবে আমি সেটাই খাবো। কিংশুক ওর কাছে এগিয়ে এসেছে। দুজনে দুজনের দিকে তাকিয়ে থাকে। তিতলি যে বসে আছে সেটা ওদের মনে নেই।
তিতলি হঠাৎ ঠিক করে হেসে ফেলেছে। দুজনেই চমকে উঠে সরে গেল। মেহুল একটু লজ্জা পেয়ে যায়। আমতা আমতা করে কিংশুককে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি এসো, ওই 2টো নাগাদ বাড়ি চলে আসবে। হ্যাঁ, ততক্ষণে আমি কাজগুলো একটু সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ মেহুল, চলে আসবো। কিংশুক তিতলির গালে চুমু খেয়ে বলল, আসি এখন তিতলি? চলে যাচ্ছ? আবার কখন আসবে? আমি চলে যাচ্ছি না, আমার একটু কাজ আছে, সেটা করেই একটু পরেই চলে আসবো। তুমি আমার একটা কথা শুনবে? বলো। মাম্মাম যেটা বলবে সেটা শুনবে। মাম্মাম তো অনেক কাজ করছে, তাই কষ্ট হচ্ছে মাম্মামের। তুমি না বুঝলে কে বুঝবে বলো? আচ্ছা, শুনবো সব। কিংশুক বেরিয়ে গেল। কিংশুক দুপুরে ফিরে আসার আগেই তিতলি ঘুমিয়ে পড়েছে। আসলে ওর শরীরটা এখনো বেশ দুর্বল, তাই একটু বেশি কথা বললে বা শরীর নড়াচড়া করলেই ক্লান্ত হয়ে যাচ্ছে। মেহুল ওকে একটু ভাত ডাল আলু মেখে খাওয়াতে চেয়েছিল, কিন্তু ভালো মতো খায়নি। তারপরে ঘ্যান ঘ্যান করে ঘুমিয়ে পড়েছে। মেহুল জানে ডাক্তার এখন ওকে বেশ কিছুদিন রেস্ট নিতে বলেছেন। সেই ফাঁকে মেহুল বাড়ির কাজগুলো সেরে ফেলেছে। ক্যাফেটা তো বন্ধ হয়েই আছে। কেকের অর্ডার 3 দিন নেয়নি, যেগুলো ছিল সেগুলো ক্যান্সেল করে দিয়েছে। হাতে টাকাও বিশেষ নেই। আজকে নার্সিং হোমে কত টাকা নিল ও জানে না, কিংশুকও কিছু বলেনি। মেহুল ভাবলো, ভাগ্যিস কিংশুক ছিল, নইলে আমি যে একা সামলে উঠতে পারতাম না। কেক বানানো কি কাল থেকেই শুরু করে দেবো? তিতলিকেও তো অনেকটা সময় দিতে হবে। কি যে করি। ওহো একটু দেরি হয়ে গেল। মেহুলের এসব ভাবনার মাঝেই কিংশুক চলে আসে। ঘরে ঢুকে বলে ওঠে, কি করবো বলো, পেশেন্ট ছিল তো, ওই দেখতেই সময় লাগলো। তোমার খুব খিদে পেয়েছে না? কতদিন পরে কেউ জিজ্ঞেস করছে আমার খিদে পেয়েছে কিনা। এই যে ছোট্ট ক্যারিং গুলো আমি সত্যি ভীষণ মিস করতাম। তাই? তুমি একমাত্র জিজ্ঞেস করতে স্কুলে পড়ার সময় আমি বাড়ি থেকে খেয়ে এসেছি কিনা, কিছু খাবো কিনা। খেতে পেলে নিজেই চলে যেতে আমার পছন্দের ঝালমুড়ি আনতে। ঠিক এতদিন পরেও তুমি আবার জিজ্ঞেস করছো। তাই এখন পেট না ভরুক, মন একেবারে ভরে গেছে। আচ্ছা চলো এবার এসো। তিতলি কোথায়? ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, অনেক আগেই। ভালো করে খেলো না জানো তো, জোর করে একটু খাওয়ালাম অবশ্য। আসলে ওর শরীরটা এখনো খুব দুর্বল, তাছাড়া কড়া কড়া অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে তো, মুখের স্বাদ তেতো হয়ে গেছে। আমাকে আজ বলছে, মাম্মাম সব তেতো লাগছে। সে তো লাগবেই। আচ্ছা দাঁড়াও, খেতে বসার আগে ওকে একবার দেখে আসি, মনটা খুব ছটফট করছে। যাও। আচ্ছা শোনো, তাড়াতাড়ি এসো, এমনিতে অনেক বেলা হয়ে গেছে কিন্তু। হ্যাঁ। কিংশুক তিতলির কাছে এসে ওর মাথায় হাত রেখে ভাবতে থাকে। কি কষ্ট পেয়েছে মেয়েটা 3টি দিন ধরে, এখনো ব্যথা আছে। ওর এই অবস্থার জন্য আমিও কিছুটা দায়ী। সেদিন শুধু আমার সাথে দেখা করবে বলেই ওভাবে ছুটে এসেছিল। আমরা দুজনে ঝগড়া করতে কিছুটা ব্যস্ত হয়ে পড়েছিলাম। একটু যদি চোখে চোখে রাখতাম তাহলে এত বড় বিপদটা ঘটতো না। অবশ্য তিতলি নিজে অসুস্থ হয়ে আমাদের দুজনকে কাছাকাছি এনে দিয়েছে। এর জন্যই তো মেহুল নিজের ভুলটা বুঝতে পেরেছে। কিংশুক ঝুঁকে ওর গালে চুমু খেয়ে নিয়ে আস্তে করে বলল, থ্যাংক ইউ মাই প্রিন্সেস, তোকে আমি সারা জীবন অনেকটা আদরে রাখবো। কিংশুক! প্লেটে খিচুড়ি সাজিয়ে দিয়ে মেহুল ওকে ডাকলো। কিংশুক আসতেই বলল, হ্যাঁ বসো, আজকে কিন্তু এটা দিয়েই খেতে হবে। বাড়িতে একটা ডিমও নেই যে তোমাকে সেটা ভেজে দেবো। দিদি গোল গোল আলু ভাজা খেতে ভালোবাসে, তাই ওটাই করেছিলাম গো। আমার আর কিছু লাগবে না, তুমি রান্না করেছো, এটাই অনেক। এই দাঁড়া 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 1 মিনিট। তুমি আবার কোথায় যাচ্ছ? আরে এই যে বাকিটা তুলে রাখবো। পরে রাখবে। কিংশুক হাতটা ধরে ফেললো মেহুলের। এখন খেয়ে নাও। কিন্তু এত তাড়া কিসের তোমার জীবনে? এখন এত ভাববে না। আমি আছি, আর চিন্তা নেই। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। দুজনে চুপচাপ খেয়ে যাচ্ছিল। নীরবতা ভেঙে মেহুল বলল, আজকে বিকেলে আমাকে একটু বাজারে যেতে হবে বুঝলে। কেন? কি কেনার আছে? ঘরে তো কিছুই নেই তেমন। এই বেলা কোনো রকমের ডাল চাল আলু দিয়ে তো চালিয়ে দিলাম, কিন্তু ও বেলা খাবো কি? না থাক। কিংশুক কি একটা ভেবে উত্তর দেয়, তোমাকে যেতে হবে না আর বাজারে। কি কি লাগবে আমাকে বলো, একটা লিস্ট করে দাও, আমি সব গুছিয়ে এনে দেবো। তাই? মেহুল একটু মজা করেই বলে, তুমি পারবে তাহলে এত সব বাজার করতে? ঠিক আছে, আজ না হয় একটু খারাপ জিনিস আনবো, কিন্তু এইরকম বাজার করার চেষ্টা করতে দোষ কি? তুমি বেরিও না, আমি সব কিনে আনবো, চিন্তা নেই। মেহুল হেসে বলে, এই যে দেখছি একেবারে অবাক কাণ্ড। হ্যাঁ, একদিনে কিংশুক বাবু মস্ত সংসারী মানুষ হয়ে উঠেছেন দেখছি। কেন হবো না বলো তো? কিংশুক কিছুটা লাজুক হাসে। যার এত সুন্দর একটা মেয়ে আছে, এইরকম একজন বউ আছে, তার সংসারী না হয়ে অন্য কোনো উপায় আছে? এইসব ছেড়ে এসে যাবে কোথায়? কিংশুক, মেহুল একটু বিমর্ষ হয়ে বলে, আমি তো তোমার বউ নই, তুমি ভুল ভাবছো। সেটা তো তুমি ভাবছো মেহুল। কিংশুক একটু থেমে উত্তর দেয়, আমি তো সেই ক্লাস 11 থেকেই জানি মেহুলই আমার বউ হবে, তাই আজীবন অন্য কোনো মেয়ের দিকে তাকালামই না। মেহুল হো হো করে হেসে ফেলে কিংশুকের কথা শুনে। হ্যাঁ, এটা অবশ্য মানতেই হচ্ছে, ছোটবেলা থেকেই তুমি বড্ড বাঁকা ছেলে ছিলে। এই শোনো না। কিংশুক ওকে একটু ঠেলে বলে ওঠে,
আজকে রাতে আমাকে একটু থাকতে দেবে তো এখানে? সেই দিনের মতো এই ঠান্ডায় আবার বাইরে বের করে দেবে না তো? এই শোনো, মেহুলের মুখটা অনুশোচনায় ভরে ওঠে। ও বলে, সেদিন আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি বলো, আমাকে কিন্তু তুমি ভুল বুঝো না। সেদিন আমার মধ্যে রাগ, দুঃখ, অভিমান সবকিছু মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। আমার স্বাভাবিক বোধটাও না সেদিন কাজ করছিল না, তাই তোমার সাথে ওভাবে কথা বলে ফেলেছি আমি। তা বেশ করেছো। তোমার যা ইচ্ছা করছিল তাই করেছো। রাগ জিনিসটা কি আর যার তার উপরে করা যায়? রাগ, অভিমান এইসব করা যায় নিজের মানুষের উপরেই। এতদিন তোমার তো রাগ করার মতো কেউ ছিল না মেহুল। এখন তুমি যত খুশি রাগ দেখাও আমার উপর, আমার কোনো আপত্তি নেই। বিশ্বাস করো, তোমার শুধু একটাই অনুরোধ, আমাকে তুমি চলে যেতে বলো না এখান থেকে। জানো মেহুল, তিতলিকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিনই মনে মনে বুঝেছিলাম ও তোমার মেয়ে। ওর হাসি, ওর নীল চোখ, ওর ফুলো ফুলো গাল, এই সব কিছুই আমাকে আমাকে একটাই মুখে বারবার মনে করিয়ে দিয়েছিল। সেদিন রাতে আমি আমি একা পাগলের মতো হয়ে গেছিলাম জানো। তখন তো আর এত ঘটনার কথা আমি জানতাম না। ভেবেছিলাম তুমি বিয়ে করে নিয়েছো, আমাকে ভুলে গেছো। খুব রাগ হচ্ছিল তোমার উপর, ইচ্ছে করছিল তোমাকে পেলে গলা টিপে দেবো, আর তার সাথে নিজেও বিষ খেয়ে নেব। তোমাকে অন্য কারোর সাথে দেখার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। কিংসুক, থামো এবার। যা মুখে আসছে তাই বলে যাচ্ছ দেখছি। খেয়ে নাও তো, তারপর মেয়ের কাছে একটু শুয়ে পড়ো গিয়ে। আর তুমি কি করবে শুনি? আমার এখন অনেক কাজ আছে। কি কাজ বলো? আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। মেহুল হেসে ফেলে বলে, থাক মশাই থাক, তোমাকে আর এত হেল্প করতে হবে না। তুমি একটু তিতলির কাছে এখন থাকো, তাতেই আমার হবে। এতদিনও খুব একা ছিল জানো, কাজের সময় এসে আমাকে খুব জ্বালাতো, আমার সাথে গল্প করতে চাইতো। আমি সব দিক সামলে না হিমশিম খেয়ে যেতাম। এবারে তুমি না হয় গল্প করো ওর সাথে। ঠিক আছে ঠিক আছে, যে না হয় করবো, কিন্তু তোমাকেও তো রেস্ট নিতে হবে। তুমি জানো কতটা রোগা হয়ে গেছো? আমার সেই ফুলো ফুলো গালের মেহুল কোথায় গেল, যাকে দেখলেই আমার গাল টিপে দিতে ইচ্ছে করতো। এই মেহুলের মুখের হাসি মিলিয়ে গেল। ও বলল, খুব বাজে দেখতে হয়ে গেছে না? হ্যাঁ। কিংসুক এক হাতে ওকে জড়িয়ে ধরে। কে বলেছে? আসলে এই কটা বছরে তুমি একটুও নিজের দিকে তাকাওনি, ঠিক করে খাওনি, নিজের যত্ন নাওনি। তোমাকে বলার মতো তো কেউ ছিল না, কিন্তু তুমি যেমন সুন্দর তেমনই আছো। এই তুমি উঠে পড়ো, ওর কাছে এখন যাও, আমি এইদিকে সবকিছু গুছিয়ে ফেলি। কিংসুক তিতলির কাছে এসে শুয়ে পড়ল। ওর ঘুম পাচ্ছে খুব। ঘুমের ঘরে তিতলির একটা হাত ওর বুকের উপরে পড়ল। কিংসুক ওকে বুকের উপরে তুলে নেয়। তিতলির মুখটা হাসি হাসি হয়ে গেল। গলা জড়িয়ে ধরে আরো গভীর ঘুমে নিমজ্জিত হয়ে পড়ল ও। মেহুল একটু পরে এসে দেখলো ওরা দুজনেই ঘুমিয়ে পড়েছে। কিংসুকের বুকের উপরে তিতলি অঘরে ঘুমোচ্ছে, আর কিংসুক দুটো হাত দিয়ে ওকে একেবারে আগলে রেখেছে। এই অপূর্ব দৃশ্য দেখে মেহুল দাঁড়িয়ে কেঁদে ফেললো। ওর স্বপ্নেও ভাবেনি কখনো যে এরকম একটা সুন্দর মুহূর্ত ও কখনো দেখতে পাবে বলে। মেহুল ধীরে ধীরে বিছানার কাছে এগিয়ে আসে। দুজনেই ঘুমিয়ে পড়েছে। মেহুল পাশে বসে দুজনের মাথায় হাত রাখে। কয়েকদিন আগে পর্যন্ত ও ভাবতে পারেনি কিংসুক আবার ওদের জীবনে ফিরে আসবে। কিংসুকে ছাড়াই পুরো জীবনটা কাটিয়ে দেওয়ার কথা ভেবেছিল। মেহুল আর তিতলি তো বাবাইয়ের অস্তিত্ব আছে বলেই জানতো না। বাবা কেমন হয় সেই বিষয়ে খুব একটা আইডিয়া নেই ওর। এখনো ও ঠিক করে বোঝেনি, তবে কিংসুককে ভালোবেসে ফেলেছে খুব। এটাই হয়তো রক্তের টান। ও জানে বাবাই এমন একজন মানুষ যে মায়ের সাথে থাকে। আপাতত এইটুকুই বুঝে থাকুক। মেহুল বসে আছে ওদের পাশে। নয়নাকে ফোন করতে হবে একবার, অ্যাক্সিডেন্টের খবরটা শুনেছে ও। ও নিজেই আসবে বলেছিল, তবে মেহুলই বারণ করেছে। এত দূর থেকে ছুটে এসে কি করবে? এখন তো সে একা নয়, কিংসুক আছে। তাছাড়া নয়নার মাসি মেশুর কাছেও একবার যেতে হবে। নয়না ওদের কিংসুকের ব্যাপারটা খুলে বলেছে। রাজুর কথা বলতে হবে, কারণ ছেলেটা একেবারে বেপরোয়া হয়ে উঠেছে। দরকার হলে এই বাড়িটা ছেড়ে দেবেও। এরকম একজন লোক যখন তখন এসে ঝামেলা করবে, সেটা তো আর সহ্য করা সম্ভব নয়। যত তাড়াতাড়ি সম্ভব তাই এই বাড়িটা ছেড়ে দিতে হবে ওকে। বসে থাকতে থাকতে কখন মেহুলের ঘুম ধরে গেছিল বুঝতে পারেনি। ঘুম ভাঙতেই দেখলো চারপাশ কুয়াশায় ঢেকে গেছে। তাড়াতাড়ি করে উঠে পড়লো, দেখলো ওরা এখনো ঘুমোচ্ছে। মেহুল টুকটাক ঘরের কাজগুলো করে নেয়। একজন ফোন করেছে কেকের অর্ডার নিয়ে। মেহুল অর্ডারটা নিল, তবে 4-5 দিন দেরি হবে, কারণ বাড়িতে কেক বানানোর মতো কিছুই নেই। আজকে রাতে মনে হচ্ছে ভালোই ঠান্ডা পড়বে। জানলাগুলো বন্ধ করে পর্দা টেনে দিল। এই সময় কিংসুক উঠে পড়ে বলে উঠল, এই রে, সন্ধে হয়ে গেছে নাকি? কতক্ষণ ঘুমিয়ে আছি? তিতলিকে কোল থেকে নামিয়ে দিয়ে উঠে বসলো। মেহুল মেঝেতে বসে কাজ করছে। ওকে দেখে হেসে বলল, ঘুম হলো? কি করছো তুমি? আমাকে ডাকুনি কেন? ডাকবো কেন? কদিন তো ঘুমাওনি, তাই ভাবলাম আজকে বাবা মেয়ে ঘুমিয়ে থাকুক। আর সেই ফাঁকে তুমি নিশ্চয়ই সারাটা সময় ধরে খুটখুট কাজ করছো। কেন, একটু রেস্ট নিলে কি হতো? কে বললো আমি রেস্ট নেইনি? তোমার পাশেই ঘুমিয়েছিলাম তো। কিংসুক ওর পাশে এসে বসলো। এক দৃষ্টে ওকে দেখতে থাকে। মেহুল তাকায়নি, কিন্তু বুঝেছে ও দেখছে। শেষে লজ্জা পেয়ে বলে, কি হলো? কিছু না, তোমাকে দেখছি। কতদিন পরে দেখলাম বলো তো? কি আর দেখবে? মেহুল দেখতে একেবারে বোঝা হয়ে গেছে। হোক, তবুও আমার কাজ।
কাছে আছে, এটাই আমার সবচেয়ে বড় শান্তি। আমি তার কিচ্ছু চাই না। আমাকে দেখোনি বলছো কেন? আমার একটা ছবি তোমার কাছে ছিল না? কিংশুক সাথে সাথেই পার্স খুলে ছবিটা দেখালো। মেহুল হেসে বলে, ছবিটা তুমি এখনো পার্সেই রেখেছো? আরে আমি তো ভেবেছিলাম। তুমি তো আমাকে অনেক কিছু ভেবেছিলে। যতবার নতুন পার্স কিনি তোমার ছবিটা আগে এখানে রেখে দিই, সামনাসামনি দেখতে তো পাইনি। এটা দেখেই মনকে বোধ দিতাম মেহুল আমার কাছে আছে। মেহুল মন দিয়ে কাজ করে যাচ্ছে। কি এত কাজ করছো বলো তো? একটু কথা বলো না। এই ভাবছি তোমাকে একটা জিনিস করে খাওয়াবো। বাড়িতে ছাইপাশ কিচ্ছু নেই, বাড়িতে তো ছাইপাশ কিচ্ছু নেই, তাই নিজের মাথা থেকে বের করলাম। ও, বাজারে যেতে হবে তো, সন্ধে হয়ে গেল, বলো কি কি আনতে হবে? আসছো কেন? তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? আমরা কতদিন একসাথে সংসার করছি। হ্যাঁ, আমরা তো 6 বছর একসাথে সংসার করছি। ফিজিক্যালি হয়তো দুজন একসাথে নেই, কিন্তু মনের দিক থেকে তুমি কি অস্বীকার করতে পারো? পারিনি তো। তিতলিকে বুঝিয়ে রাখতাম যে তোর বাবাই নেই, কিন্তু মনে মনে তো জানতাম তুমি আছো, যাকে শুধুমাত্র আমিই জানি। দুজনে তাকিয়ে আছে দুজনের দিকে। এর মাঝে তিতলি যে উঠে বসে আছে কেউ দেখেনি। তিতলি বলে, তোমরা কি দেখছো? আসলে তিতলি যে ওদেরই দেখছে সেটা ওরা খেয়াল করেনি। তিতলির গলা শুনে দুজনেই চমকে তাকালো ওর দিকে। মেহুল কিংশুককে ফিসফিস করে বলল, দেখেছো কেমন চুপচাপ উঠে বসে আছে? হ্যাঁ, ও দেখছে বাবা মা কেমন প্রেম করছে। মেহুল হেসে বলল, তুমিও তেমন, মেয়েটাও ঠিক তোমার মতোই হয়েছে। আমরা বুঝতেই পারিনি দেখো যে কখন উঠে গেছো। মেহুল তিতলির দিকে হাসি হাসি মুখ নিয়ে তাকিয়ে বলল, কিরে তুই কখন ঘুম থেকে উঠলি? তুমি কখন এলে? আমাকে ঘুম থেকে ডাকনি কেন? তুমি ঘুমিয়েছিলে তো, তাই আর ডাকিনি। কিংশুক আবারও মেয়ের কাছে গিয়ে বসলো, ওর মাথায় একটা চুমু খেলো। ডাকলে তো তোমার ঘুম ভেঙে যেত, আর আমিও তো তোমার কাছেই ঘুমিয়ে গেছিলাম। সত্যি? একদম সত্যি। আচ্ছা, আমরা খেলবো না? খেলবো তো, আমার কয়েকটা কাজ আছে, সেগুলো করে নিয়েই তোমার সাথে খেলবো। আবার কি কাজ? আর কোনো কাজ না, তুমি এখন আমার সাথে খেলবে ব্যাস। তিতলি জেদ করো না, বাবা একটু বাজারে যাবে, তারপর এসে তোমার সঙ্গে খেলবে। বাবা এর সাথে আমিও বাজারে যাবো তাহলে? না তুমি যাবে না। তিতলি কিংশুকের দিকে তাকিয়ে বলল, আমি যাবো তোমার সাথে, আমাকে নিয়ে চলো। তুমি মাম্মামকে বলো না, তাহলে মাম্মাম না করবেন না। যাক না মেহুল। কিংশুকের হয়তো ইচ্ছে ছিল মেয়েকে নিয়ে যাওয়ার, ও মেহুলকে রাজি করানোর চেষ্টা করে তাই। ও তো আমার সাথেই থাকবে। না কিংশুক, তুমি কি এখনো নিশ্চিন্তে থাকতে পারছো না? আমাকে ভরসা নেই? দেখো আমি তোমাকে ভরসা করি, কিন্তু তিতলিকে তো ভরসা করি না। তুমি জানো না ও তোমাকে কেমন জ্বালাবে। বাড়িতে একটা কিছু নেই রান্না করার জন্য, অনেকগুলো জিনিস আনতে হবে। তুমি এত জিনিস নিয়ে ওকে কোলে করে নিয়ে আসতে পারবে? হ্যাঁ পারবো। না তুমি পারবে না, আর পারবে না বলেই তো বলছি আমি। আর এখন অন্ধকার হয়ে গেছে, দেখো ঠান্ডাটাও পড়ছে, তিতলিও হাঁটতে পারবে না। এবারে তুমি বলো কি করা উচিত? হ্যাঁ মেহুল, তুমি ঠিকই বলেছো। কিংশুক কিছুক্ষণ ভেবে দেখলো, তারপরে মেহুলকে জবাব দিল। এরকম সন্ধেবেলা ওকে নিয়ে যাওয়াটা রিস্কি হয়ে যাবে। আমি যাবো না তাহলে, আমাকে নেবেন না? শোনো তিতলি, তুমি একটু সময় মামামের কাছে থাকো, আমি একটু পরেই ফিরে এসে তোমার সাথে খেলবো। কিংশুকের কথাটা তিতলির বিশেষ ভালো লাগেনি, সাথে সাথেই ওর মুখটা ভার হয়ে গেল। কিংশুক ওকে জড়িয়ে ধরে বলল, না, আমি প্রমিস করছি তিতলি, এসেই তোমার সাথে খেলবো, অনেক গল্প শোনাবো। আচ্ছা, তোমার জন্য একটা চকলেট নিয়ে আসবো। কিংশুক তুমি ওকে এতটা মাথায় তুলো না, সকালেই তো 1 প্যাকেট চকলেট এনে দিয়েছো তুমি, এখন বলছো আবার কিনে আনবে? না বলো না মেহুল, এতদিন তিতলি এই আবদারগুলো তো করতে পারতো না। ওর ইচ্ছে হতো তবুও মুখ বুঝে থাকতো। আজকে আমি এসেছি, এবার একটু না হয় আবদার করুক। ও তো তেমন কিছু বোঝে না, তাই এমন করছে। ওকে একটু বড় হতে দাও, দেখবে আর এরকম জেদ করবে না। তুমি ওকে এখন কিছু বলো না। মেহুলও বুঝেছে ব্যাপারটা, তিতলির আবদার এতদিন সে নিজেই পূরণ করতো। সব সময় পারতো না, কিছু সময় চেষ্টা করতো। মেহুল ভাবলো, আজ কিংশুক যদি কিছুটা দায়িত্ব নেয়, তাহলে কেন বাধা দেবো আমি ওকে? কি গো, কি ভাবছো? মেহুল চুপ করে আছে দেখে কিংশুক ওকে ডাকে। আমাকে কি বিশ্বাস হয় না বলো? আচ্ছা কিংশুক, তোমার মেয়েকে আমি কিচ্ছু বলবো না, হয়েছে? না এবার তুমি তাড়াতাড়ি যাও তো, আর শোনো তাড়াতাড়ি ফিরবে প্লিজ, দেরি করবে না। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, দেরি করলে মেহুল কি ওর কিংশুকে আবার মিস করবে? উফ যাও তো, আমি জানি না, তুমি যাও এখন, শুধু আজে বাজে কথা। এদিকে কিংশুকের আচরণে ওর মা বেশ চিন্তিত হয়ে আছে। সন্ধেবেলা কিংশুকের বাবা অফিস থেকে ফিরে এসে দেখছে ওনার স্ত্রী মুখ গম্ভীর করে কাজ করে চলেছে। সেটা দেখে ওর বাবা বলে, আবার কি হলো তোমার? সকালেই তো এত বুঝিয়ে গেলাম যে চিন্তা করো না, কয়েকটা দিন সময় দাও, আমি তোমার ছেলেকে আবার তোমার কাছেই ফিরিয়ে দেবো। তুমি যা ইচ্ছে করো। কিংশুকের সাথে আবার কথা হয়েছে নিশ্চয়ই, হয়তো কিছু উল্টো পাল্টা বলেছে। ছেলেটা কেন যে এরকম জনমানবহীন জায়গায় জঙ্গলের মধ্যে গিয়ে পড়ে আছে কে জানে। একটা মেয়ের দুঃখ বলতে এতদিন যাচ্ছে? উফ, কবে ত্রেতা যুগে একটা মেয়ের সাথে প্রেম করেছিলি, তার দুঃখের ছেলে যেন একেবারে সন্ন্যাসী সেজেছে। আরে ওর বয়সী ছেলেগুলোকে দেখো, 1000টা মেয়ের সাথে প্রেম করছে, বিয়েও করে ফেলেছে।
তারপরে আবার কি সুন্দর লাইফ লিড করছে। আর এদিকে আমার ছেলে একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির, যাকে একবার মন দিয়েছে তাকে ছাড়া কারো দিকে উনি তাকাবেন না। যত সব, এখানে কতজন বসে আছে শুধু ওকে জামাই করবে বলে, তা না? কি গো, না না, এমন করে হাল ছেড়ে দিলে হবে না, আবারও আমাকেই হাল ধরতে হবে। কি গো, শুনছো? একটু শুনে যাও তো। হ্যাঁ, ওর মা সারা বাড়িতে ধূপ দিচ্ছিলেন। ধূপ দেওয়া শেষ করে পিছন ফিরে বললেন, ডাকছো? ব্যাপার কি বলো তো, আজকে আবার রিন্টু রাগারাগি করেছে নাকি? রাগারাগি তো অনেক দূরের কথা, ও আমার সাথে মিনিমাম কথাটুকু বলেনি। মানে তুমি ওকে ফোন করেছিলে? সকালে করেছিলাম, ফোন বেজে বেজে বন্ধ হয়ে গেল, আর সন্ধ্যের পর থেকে ফোনটাই সুইচ অফ। এই ছেলেটাকে নিয়ে না। হ্যাঁ গো, বলছি ছেলেটা ঠিক আছে তো? মানে কোনো বদ সঙ্গে পড়লো না তো আবার? বদ সঙ্গ মানে? তুমি কি বলতে চাইছো? ওর বাবা মুখটা একটু গম্ভীর করে বসে রইল। কোনো মেয়ের পাল্লায়? দেখো, ওখানে যেসব মেয়েরা চা বাগানে কাজ করে তাদেরকে এক বিন্দু আমার বিশ্বাস নেই, কিন্তু কোথায় কিভাবে আমার ছেলেকে বশ করে ফেলবে কে জানে। আমার না খুব ভয় করছে গো। তুমি 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 যেভাবেই হোক ওর একটা খোঁজ নাও প্লিজ। তোমার ছেলেকে কেউ বশ করে ফেলবে এটা অন্তত আমি মানি না। যদি তাই হতো তাহলে দিল্লিতে থাকাকালীনই অনেক মেয়ের সাথেই ও জড়িয়ে পড়তো, কিন্তু কিছুই করেনি। আমি শুধু ভাবছি মেহুল বলে ওই মেয়েটার মধ্যে এমন কি ছিল যার জন্য রিন্টু তাকে ভুলতে পারেনি। আচ্ছা, আমি বলছি কি, আবার কি বলবে? ওর সাথে কোনোভাবে মেহুলের যোগাযোগ হয়ে যায়নি তো? মানে না হলে সেদিন কেন বললো যে বউ পারমিশন দিলে তবেই যাব? মেহুল? হ্যাঁ, মেহুলের এই পৃথিবীতে অস্তিত্ব আছে বলেই আমি মানি না। আরে মেয়ে তো কবেই হারিয়ে গেছে, এতদিনে কি আর বেঁচে আছে? হয়তো সুইসাইড করে নিয়েছে, কিংবা কোনো খারাপ মেয়েদের দলে ঢুকে পড়েছে। বড় লোকের ছেলেকে ফাঁসাতে গেলে এই অবস্থাই হয়। তুমি চুপ করো তো, এমন কথা বলো না। মেহুল আমাদের রিন্টুকে ফাঁসিয়েছে, তুমি সেটা কিভাবে বলছো? রিন্টু কি কম পাগল ছিল নাকি? হ্যাঁ, ঘরের দরজা বন্ধ করে রাখতে হয়েছিল, মনে নেই তোমার? আরে বাবা, ওইসব মেয়েকে তুমি চেনো না। যদি এতই সৎ হতো তাহলে দুদিন যেতে না যেতেই আমার ছেলের সাথে একেবারে বিছানায় চলে যেত না। এগুলো সব প্ল্যান। যেই দেখেছে বড় লোকের ছেলে, বেশ আট ঘাট বেঁধেই নেমেছিল আমার সাথে নাকি লড়বে। দিয়েছি একেবারে ঘাড় ধাক্কা। আমার ছেলের সাথে দেখাও হয়নি। হয়তো সেই পাপেই আমাদের। কি বলছো তুমি? কিংশুকের বাবা এবারে চেঁচিয়ে ওঠে। পাপ? পাপ নয়, আমরা একটা বাচ্চাকে মেরে ফেলেছি হয়তো, তাই আমার ছেলেটাও হয়তো দূরে সরে গেল। বাচ্চাটা যে তোমার ছেলের সেটা শিওর হচ্ছে কি করে? যে ওই বয়সে আমার ছেলের সাথে এরকম একটা কাণ্ড ঘটাতে পারে সে যে আর কারোর সাথে শোয়নি তুমি জানো? কে জানে সেদিন বার্থডে পার্টিতে মেহুলি ইচ্ছা করে ড্রিঙ্ক করিয়ে দিয়েছিল কিনা। আমার ছেলে ওরকম বেহুশ হয়ে গেছে দেখেই নিজের কাজ হাসিল করেছে। চুপ করো, চুপ করো, চুপ করো। অন্যের মেয়ের নামে এমন আর অপবাদ তুমি দিও না। অন্যের দোষ দেখতে গিয়ে নিজের ছেলেটাকে যে কত দূরে পাঠিয়ে দিয়েছো সে খোঁজ কি তুমি রেখেছো? তো কি করবো আমি? তুমি এখন এসব কথা ছাড়ো না, বরং তুমি যেভাবেই হোক না কেন ছেলেটার একটা খোঁজ নাও। দেখছি, আমাকে আধ ঘন্টা সময় দাও। এদিকে কিংশুক 1 ঘন্টা পরে বাজার থেকে ফিরেছে। এই 1 ঘন্টায় তিতলি মেহুলকে নাজেহাল করে ছেড়েছে। বারবার বাইরে বেরিয়ে দেখে বলছে, বাবাই কোথায় গেল? এখনো কেন ফিরছে না? তুমি তুমি আমার সাথে গেলো মাম্মা, তুমি আমাকে গল্প শোনাও। আমার মাথা চুলগুলো কোথায় গেল? কিংশুক ফিরতে মেহুল রেগে গিয়ে বলল, উফ বাবা, তোমার মেয়েকে তুমি সামলাও তো। আমাকে করে পাগল করে দিয়েছে এইটুকু সময়ের মধ্যে, একটাও কাজ করতে দেয়নি জানো। কিংশুক এসে কোলে তুলে নেয় তিতলিকে। কি করেছো তুমি? মাম্মা মামার সাথে খেলছে না। আচ্ছা চলো আমি খেলবো এবারে। কই কই চকলেট আনবে বললে যে? কিংশুক একটা প্যাকেট বের করে ওর হাতে দিল। ওটা দেখে মেহুল বলল, ঠিক মনে রেখেছে, দেখেছো? চলো মামাম কাজ করুক, আমরা খেলি। চলো চলো চলো। হ্যাঁ চলো। কিংশুকদের বাড়ি। সেখানে ঘন্টাখানেক পর কিংশুকের বাবা ওর মায়ের কাছে উঠে এলেন। দাঁড়িয়ে থাকতে দেখে ওর মা চিন্তিত ভাবে বলল, ওর খোঁজ নিলে? কিংশুকের মায়ের মুখে স্পষ্ট চিন্তার ভাঁজ। ওর বাবাও কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন, তারপরে বললেন, আমার একজন পরিচিত লোকের মারফতে হাসপাতালের নাম্বার নিয়ে ফোন করেছিলাম। কি বললে? বললাম যে ডক্টর কিংশুক রায় আছেন, ওনার বাড়ির লোক বলছি। ওনার সাথে যোগাযোগ করা যাচ্ছে না, কাইন্ডলি একটু ডেকে দেবেন। কিংশুকের সাথে কথা হলো? না, হাসপাতাল থেকে বললো কিংশুক আজ সকালে হাসপাতালে এসেছিল, আউটডোরে পেশেন্ট দেখে বেরিয়ে গেছে, বলে গেছে রাতে ফিরবে না। কোথায় গেছে? সেটা আমি কি করে বলবো? ও তো কোয়ার্টারে থাকে। আচ্ছা, সেখানে নেই? সম্ভবত নেই, কারণ কেউ বলতেই পারলো না ও কোথায় গেছে। কদিন আগে নাকি একটা বাচ্চা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাকে নিয়ে নাকি টাউনে গেছিল। তারপর থেকেই একবার করে আসছে, রাতেও থাকছে না। মানে? কথা শুনে কিংশুকের মা টেনশনে পড়ে গেলেন। প্যানিক করে বলতে থাকলো, রাতে রাতে ওখানে নেই মানে? কোথায় থাকছে ও? আমার তো মাথাতে কিছু ঢুকছে না। বাচ্চা মেয়ে, সেদিন সেদিন যখন ফোন করি তখনও কি সব যেন বলছিল। কি গো শুনছো? আমার খুব ভয় করছে গো।
ও ও কোথায় কার সাথে জড়িয়ে পড়েছে বলো তো? হ্যাঁ চলো চলো চলো, উফ, আমরা কি দেখি? চলো। থামো থামো, প্যানিক করো না, থামো। ওখানে হুট করে গিয়ে কি করবে? আগে আমাকে খোঁজ নিতে দাও। আমার পরিচিত আরো একজনকে বলেছি, সে যদিও একটু দূরে থাকে তবুও ওর খোঁজ নিতে পারবে। কালকের মধ্যে আমাকে খোঁজ দেবে বলেছে, একটু ধৈর্য ধরো। যদি যদি খারাপ কোনো সঙ্গে পড়ে থাকে তো? আমার ক্ষমতা তুমি জানো, তোমার ছেলেকে তোমার কাছে এনে দিলেই হলো তো। হে ঠাকুর, রক্ষা করো। মেহুল রান্না করে এসে দেখলো তিতলি কিংশুকের কোলে বসে আছে। মেহুল বলল, এই তুই সব সময় কোলে বসে আছিস কেন রে? বাবাইয়ের কষ্ট হচ্ছে না? নেমে আয় বলছি। তিতলি হেসে বলল, দেখো কি বানিয়েছি আমরা। কি এটা? কিংশুক ছোট ছোট কিউব ব্লক দিয়ে বাড়ি বানিয়ে দিয়েছে। ওটা দেখিয়ে তিতলি বলল, জানো এই বাড়িতে কে কে থাকবে? কে থাকবে? আমি, তুমি আর বাবাই। কথাটা শুনে মেহুলের চোখে জল এসে গেল। তাড়াতাড়ি জলটা সামলে মুখে হাসি এনে বলল, বাবাই তোকে বলেছে এটা? বলেছ তো বাবাই, তুমি বলে না? হ্যাঁ বলেছি তো, কিন্তু তোর মাম্মাম যা রাগী, কি জানি বাবা আমার সাথে থাকবে কিনা। কেউ মাম্মা, তুমি থাকবে তো? সবার বাবাই মাম্মাম তো একসাথে থাকে, আমরাও আজ থেকে থাকবো। আমি স্কুলে সবাইকে বলবো যে আমারও বাবাই আছে। খুব পাকা পাকা কথা শিখেছিস দেখছি। চল খাবি, চল এখন। তুমি আগে বলো আমরা তিনজনে একসাথে থাকবো কিনা, নাহলে আমি খাবো না। থাকবো থাকবো থাকবো, হয়েছে? এবারে চল। কিংসু তুমিও এসো। শোনো না, আজ আমি তিতলিকে খাইয়ে দেবো। তুমি ওকে খাওয়াবে? কেন, কি হবে? তাহলে 2 ঘন্টার আগে খেতে পাবে না তুমি? তোমার মেয়েকে তুমি চেনো না, খাবার গালে নিয়ে ও বসেই থাকবে। সে যাই হোক, তিতলি আজ আমার হাতে খাবে। কি তিতলি, খাবি তো? হ্যাঁ। মেহুল গজগজ করছে আর বলছে, একজন জেদ করতো, এখন আবার 2 জন এসে চলেছে আমার কপালে। কেউ তো আমার কথা শুনবে না। তোমরা যা পারো তাই করো, আমি আর কিচ্ছু বলতে চাও না তোমাদের। কিংশুক ওকে কোল থেকে নামিয়ে দিয়ে বলল, তুই বস, আমি আসছি। কিংশুক মেহুলের পেছন পেছন উঠে এলো। মেহুল তখন ভাত, ডাল, আলু আর সবজি প্লেটে নিয়েছে। কিংশুক বলল, আমাকে দাও। এ কি, তুমি উঠে এসেছো কেন? দাঁড়াও, আমি ওর ভাতটা আগে মাখিয়ে দিচ্ছি। আমি করব, দাও আমাকে। আচ্ছা তুমি কি শুরু করেছো বলো তো? আজ তুমি খেতে পাবে না বলে দিলাম। আমার মেয়ের জন্য যদি একদিন না খাওয়া হয় তাই হবে। তুমিও তো কতদিন না খেয়েছিলে, কই তখন তো কিছু হয়নি। আমি তো এতদিন আমার মেয়েকে চোখেই দেখিনি। আজ থেকে না হয় একটু মেয়ের জ্বালাতন সহ্য করবো, আর সেই সুযোগটা থেকে আমাকে বঞ্চিত করো না মেহুল। মেহুল চুপ করে দাঁড়িয়ে থাকে। কিংশুক ওর হাত থেকে প্লেটটা নেয়। ওকে খাইয়ে নিয়ে আমরা দুজনে একসাথে খাবো। তুমি আবার একা খেয়ে ফেরো না জানো, আমি তোমার সাথেই বসে খেতে চাই। মেহুল হাসছে, কিংশুকও হাসছে। দুজনের সম্পর্কটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠছে। এবারে তিতলি খাওয়াটা দেখেই বলে ওঠে, আমাকে এটা ইচ্ছা করছে না। কেন, তোমার কি শরীর খারাপ লাগছে? না, আমার চিপস আর চকলেট খেতে ইচ্ছা করছে। দেখেছো তো, আমি তোমাকে বলেছি না ওকে তুমি চেনো না। এই দিদি, তোর সবসময় কিসের এত চকলেট খাওয়া হয়েছে? একটু শাকসবজি খাবি না, ডিম খাবি না, শুধু চিপস আর চকলেট আর কেক এগুলোই খাবি? তোকে আজকে। আহ মেহুল, তুমি আজকাল খুব অধৈর্য হয়ে পড়ছো। ওর সাথে এরকম করছো কেন? আমি আছি তো। তিতলি আমার কথা শুনবে। না, তুমি সামলে ওকে। আচ্ছা তিতলি, তোকে একটা কথা বলি। কে বলবে? চলো আমরা খাই। তুই যা যা চেয়েছিস আমি আজ সকাল থেকে দিয়েছি। সকালে চকলেট দিয়েছি, খেলনা কিনে এনেছি, সন্ধ্যে থেকে তোর সাথে খেলেছি, গল্প বলেছি, আবার চকলেট এনেছি, তাই তো? তাহলে বাবাই যদি তিতলির এত কথা শুনতে পারে, তাহলে তিতলি কি বাবাইয়ের একটা কথা শুনবে না? তিতলি তাকিয়ে থাকে। কিংশুক আবারও বলে চলে, আমি যদি তোর জন্য চকলেট না আনতাম, তোর সাথে না খেলতাম, কষ্ট হতো তো তোর? হ্যাঁ। এই যে এখন তুই খাবি না বলছিস, বাবাই আর মামামেরও তো কষ্ট হচ্ছে। এবারে কি হবে? কি হবে? তিতলি একবার মেহুলের দিকে আর একবার কিংশুকের দিকে তাকালো, তারপর বলল, ওকে, আমি খাবো। কিংশুক আর মেহুল দুজনেই হেসে ওঠে। তিতলি আবার বলে, বাবাই কালকে আবার খেলবে তো? শুধু কালকে কেন, এখন আমি সব সময় তিতলির কাছেই থাকবো। ইয়ে। তিতলি ওর গলা জড়িয়ে ধরে। কিংশুক ভাতটা মাখিয়ে হাতে নিয়ে বলে, চলো এবারে খেয়ে নাও দেখি। ওকে। তিতলি লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নেয়। মেহুল দাঁড়িয়ে দেখছে আর ভাবছে, সত্যি কিংশুকের মধ্যে ক্ষমতা আছে বাচ্চাদের বোঝানোর। এত সুন্দর করে প্রতিটা বিষয় বুঝিয়ে দিয়েছে যে তিতলি জেদ করতেই পারছে না। সত্যি একটা বাবার দরকার ওর জীবনে। আমি তো নিজেকে আনলাকি ভেবেছি, কিন্তু ভগবান ঠিক তিতলির জন্য তার বাবাইকে এনে দিল। খাওয়ার পরে তিতলি আর জাগতে পারলো না, কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লো। ওকে ঘুম পাড়িয়ে তারপরে কিংশুক আর মেহুল খেতে বসেছে। খেতে বসেই কিংশুক বলল, এই মেহুল, তুমি এত কি রান্না করেছো বলো তো? বেশি কিছু করিনি তো, কতদিন পরে তোমাকে খাওয়াতে পারছি বলো তো। ভুলেই গিয়েছিলাম আমার হাতে রান্না তুমি খেতে খুব ভালোবাসতে। কিংশুক খেতে শুরু করেই বলে ওঠে, জানো তো, দিল্লিতে ছাত্রদের জন্য একটা ক্যান্টিন ছিল, ভালো খাবার দিত, কিন্তু আমি সবকিছুর মধ্যে তোমাকে খুঁজে বেড়াতাম। কতবার ভেবেছি
এত মানুষের সাথে মিরাকেল ঘটে, আমার সাথে কেন ঘটবে না? যদি মিরাকেল ঘটেও একবার মেহুলকে দেখতে পেতাম। আচ্ছা, আমাকে দেখতে ইচ্ছে করতো তোমার? তুমি খাও। এই মেহুল, বলো না। বলবো না। তুমি আমাকে কখনো দেখতে চাওনি। তুমি তো জানতে কিংশুক একটা প্রতারক, ঠগ, জোচ্চোর, খারাপ ছেলে। আমাকে তুমি তোমার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছিলে। মোটেই না। আমি আসলে নিজেই মরে বেঁচেছিলাম। দিনের মধ্যে শতবার যে মেয়েটা নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবতো, সে কিনা। মেহুলের আওয়াজ আটকে গেল। একটু হলেই কেঁদে দেবেও। কিংশুক সঙ্গে সঙ্গে বলে ওঠে, এত সুন্দর করে রান্না করেছিস, খাওয়াটা মাটি করবি নাকি? চুপচাপ খেয়ে নে। এখন থেকে তোর সব কথা শোনার জন্য তো আমি আছি। মেহুল একটু হেসে ওঠে। কিংশুক ওকে মন খারাপ করতে দিচ্ছে না। একটু মন খারাপ করলেই তুই তুই করে কথা বলছে, ইয়া কি করছে। মেহুলও হেসে বলল, রান্না কেমন হয়েছে বললে না তো? বলবো, সময় দাও, ঠিক সময় উত্তর দেবো। খাওয়ার পরে কিংশুক বাইরের ঘরে বসেছে। ওরা দুজনে কিছু কথা বলবে। তিতলির যদি ঘুম ভেঙে যায়, তাই ওর কাছে যায়নি। মেহুল এসেই বলল, এটা খাও। কি এটা? এটা এখানকার মুখ শুদ্ধি। খাওয়ার পরে ভালো লাগবে, দেখো শরীর গরম হয়ে যাবে একেবারে। আসলে এখানে খুব ঠান্ডা তো, তাই সবাই এসব খায়। এগুলো খেতে হবে কেন? কিংশুক সেটা দেখে মনে মনে ভাবছে, তুমি আমার কাছে এলেই আমার শরীর গরম হয়ে যায়। কিংশুক ও কিচ্ছু বললো না, ওটা একটু খেলো। মেহুল বলে, কি কেমন? বলো। তা এই ঘরে বসলে যে শোবে না? যাও ওই ঘরে মেয়ের কাছে গিয়ে শুয়ে পড়ো। আর তুমি কি করবে? আমার একটু কাজ আছে। কিংশুক বেশ জোরেই ওর হাতটা ধরে টেনে নিল। মেহুলও ওর গায়ের উপর পড়ে গেল। মেহুল পড়ে যেতেই কিংশুক দু হাতে জড়িয়ে ধরল। মেহুল ফিস ফিস করে বলল, আরে কি করছো তুমি? এখন কোনো কাজ না, এখন তুমি শুধু আমার কাছে থাকবে। তুমি এসব। এবারে কিংশুক ওকে জড়িয়ে ধরে নিয়ে বিছানায় শুয়ে দিল। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরের টুকু শোনা যাক। কিংশুক মেহুলকে রীতিমতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েই বিছানায় গড়িয়ে পড়ল। মেহুল ছটফট করে ওঠে আর বলতে থাকে, আরে কিংশুক কি করছো? ছাড়ো, দিদি ওই ঘরে আছে। ও যদি কোনোভাবে উঠে আসে তাহলে। তাহলে কি? কি বলো? তিতলি তার বাবা আর মামাকে একসাথে দেখলে খারাপ ভাববে? দেখো ও কি ভাবে সেটা আমি জানি না, কিন্তু আমি চাই না ও আমাদের মধ্যে কিছু দেখে ফেলুক। আরে ওকে তুমি চিনো না, খুব ফাঁকা মেয়ে। পরে এমন সব কথা বলবে যে তুমি নিজেই লজ্জায় পড়ে যাবে। তাই বলছি। এই মেহুল, তুমি এরকম ছটফট করছো কেন বলো তো? আমার কাছে থাকতে ইচ্ছে নেই নাকি? আজ কতগুলো বছর পর তোমাকে আমি দেখছি বলো তো। হ্যাঁ, তোমার না হয় আমার উপর থেকে বিশ্বাস ভালোবাসা সব উঠে গেছে, কিন্তু আমার তো আর যায়নি। আমি সেই ক্লাস 11-এ পড়া মেহুলের সাথে আছি মনে হচ্ছে। মেহুল হাসলো। ওর ভালো লাগছে কিংশুককে কাছে পেয়ে। মেহুল বলল, আচ্ছা, তুমি আমার সম্পর্কে কতটুকু জানো বলো তো? তুমি কখনো ভাবতেও পারবে না আমি কি কি পরিস্থিতি ফেস করে এসেছি। মাঝে মাঝে যখন ভাবি ঘটনাগুলো, গা শিউরে ওঠে। আমি আর আর ভাবতেই চাই না ওগুলো। আসলে ওই দিনগুলো না কখনো আমি ভুলতে পারবো না। ওই খারাপ সময়টা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, অনেক মানুষ চিনিয়ে দিয়েছে। কোনটা ঠিক কোনটা ভুল আস্তে আস্তে বুঝে গেছি আমি। তাই এখন আর কোনো সিচুয়েশনে খুব বেশি জড়িয়ে পড়ি না, খুব স্বাভাবিকভাবে নিই বিষয়গুলো। আমি বুঝেছি মেহুল, আমি বুঝতে পারি এখন অনেক কিছুই। তুমি বোঝোনি, সবটা এখনো বোঝোনি। আসলে এটা তোমার দোষ নয়, বরং আজ তোমার জায়গায় অন্য কেউ থাকলে সেও বুঝতে পারতো না। তবে এটা ঠিক, তোমাকে পাওয়ার আশা আমি একেবারে ছেড়ে দিয়েছিলাম। এবারে কিংশুক ওকে ছেড়ে দিল। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাই আমার ফিরে আসা নিয়েও তোমার মধ্যে কোনো ভাবান্তর নেই মেহুল। তুমি আমাকে জীবন থেকে মুছে দিয়েছিলে, পারলে তুমি এটা? মেহুল বিছানা থেকে উঠে পড়ে। ওকে উঠে যেতে দেখেই কিংশুক বলে ওঠে, কোথায় যাচ্ছ? তুমি বসো, আমি আসছি। কিন্তু মেহুল। মেহুল কথাটা না শুনে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে একটা মোটা চাদর নিয়ে আসে মেহুল। কিংশুক বলে, চাদর? কি করবে এটা নিয়ে? ঠান্ডা পড়ছে খুব। মেহুল চাদরটা ওর গায়ে জড়িয়ে দিয়ে বলল, তুমি এতবার করে বাইরে যাচ্ছ আসছো, রাত যাচ্ছ, তাই আর কি। এখন এটা গায়ে দিয়ে বসো। এখন তো ঘুমোবে না বুঝেছি, কিন্তু এটা গায়ে দিয়ে বসলে আরাম লাগবে। নাও এটা। কিংশুক হঠাৎ করে আবার মেহুলকে জড়িয়ে ধরে, তারপর চাদরটা নিয়ে ওর গায়েও জড়িয়ে দেয়। আর নিজেকেও সেই চাদরের সাথে জড়িয়ে নেয়। তারপর বলে কিংশুক, আচ্ছা, এভাবে বসলে অসুবিধে আছে তোমার? না না, মেহুল হাসছে আর বলছে, আমার কোনো অসুবিধা নেই। শোনো, কাল সকালে আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, অনেকগুলো কাজ আছে। হ্যাঁ, আর শোনো, তোমাকে যে কথাটা বলবো ভাবছিলাম। কি কথা বলবে আবার? কালকে তুমি তোমার কয়েকটা জামা এনে এখানে রেখে দিয়ে যাও। এখন তো এখানেই থাকবে নাকি? থাকবো তো, যদি না তুমি তাড়িয়ে দাও। তিতলি তোমার মেয়ে, তোমার সম্পূর্ণ অধিকার আছে এখানে থাকার। আর আমি তাড়িয়ে দেওয়ার কে বলো তো? তাই নাকি? হ্যাঁ তাই। দুদিন আগেও তো আমার মেয়ে বলে পাগলামি করছিলে, আমাকে মেয়েটার কাছে যেতেই দাওনি। আমার রাগ হয়েছিল খুব, ভীষণ কষ্টও হচ্ছিল, মনে হতো তোমাকে। কথাটা অর্ধেক বলেই থেমে গেল কিংশুক। মেহুল তাকিয়ে আছে, ওর চোখে হঠাৎ করে জল দেখা গেল। কিংশুক বলল, আবার কি হলো তোমার? এটা যে কতটা অভিমানের কথা সেটা তুমি বোঝোনি।
বুঝেছি, কিংশুক চাদরের মধ্যে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। কিন্তু আমি তোমাকে জোর করিনি, সময় নিয়েছি, তোমাকেও সময় দিয়েছি। মেহুল ওর কাঁধে মাথা রেখে একটা হাত জড়িয়ে ধরে বলে, সেদিন কিছু না বলে এত সকালে বেরিয়ে গেলে কেন? বেরিয়ে যাওয়া ছাড়া আর কোনো অপশন ছিল কি? তুই কি কি বলেছিলি আমাকে মনে আছে? অনেক অপমান করেছিলি, তাই বাধ্য হয়ে বেরিয়ে গেছিলাম। তবে বেশি দিন তোদেরকে ছেড়ে থাকতে পারতাম না। তিতলি আমার কাছে গেছে সেটা ঠিক, কিন্তু তিতলি না গেলেও আমি আসতাম তোদের কাছে। এত সহজে তোদের আমি ছেড়ে দিতাম না। ছেড়ে চলে যাওয়া যে এতটাও সহজ নয় রে। আমি যে... তুই আবার কাঁদছিস? মেহুল এতক্ষণে কাঁদতে শুরু করে দিয়েছে, ঠিক মতো কথা বলতে পারছে না। শরীরটার কি অবস্থা করেছিস বলতো? কাল থেকে আমি তোকে কোনো কাজ করতে দেবো না। আগে শরীরটাকে ঠিক কর। তাহলে খাবো কি? কয়েকদিন তো কেকের অর্ডারও নিইনি, এদিকে হাতে একটাও টাকা নেই। তোর হাতে টাকা নেই তো কি হয়েছে? আমি তো আছি। তুমি টাকা? এই মেহুল, তুই কি এখনো আমাকে দূরে সরিয়ে রাখবি নাকি? আমি পারবো না কিন্তু। আমি তাহলে তোদের জ্বালিয়ে মারবো, ছেড়ে যাবো না কিছুতেই। এবারে মেহুল কান্নার মধ্যেও হেসে ফেলে বলল, আমি তোকে দূরে সরিয়ে রেখেছি নাকি? নার্সিং হোমে যে এতগুলো টাকা দিলি, তারপরে রাজু বলে ছেলেটা, সেই ছেলেটাকেও তো 15,000 টাকা দিলি। এগুলো কেন সাপোর্ট করছি তাহলে? তোকে দূরে সরিয়ে দেবো বলে? তুই এসেছিস, ভালোই হয়েছে রে। আমার চেয়ে তুই অনেক ভালোভাবে তিতলিকে সামলাতে পারবি। দেখলি তো আমি কত কিছু করতে পারি। আচ্ছা কিংশুক, একটা উত্তর দেবে? বল না, কি বলবি? আমি যদি মরে যাই, তিতলিকে তুই মানুষ করবি তো? এই, তুই হঠাৎ এরকম কেন বলছিস? মরে যাবি মানে কি? আরে এমনি বলছি, মানে হতেও তো পারে। জানিস তো মানুষের জীবনের কত কি হয়, সেগুলো কি আগে থেকে বলতে পারি আমরা কেউ? এতদিন আমি খুব চিন্তায় থাকতাম জানিস, যে আমি না থাকলে আমার মেয়েটার কি হবে। কিন্তু এখন নিশ্চিন্ত, আমি জানি ও বাবার কাছে যাবে। কিংশুক মেহুলের হাত সরিয়ে দিয়ে চাদর ফেলে বিছানা থেকে নেমে পড়ল। বোঝা যাচ্ছে কিংশুক একটু বিরক্ত হয়েছে। ও নামতেই মেহুল বলল, আরে কি হলো, এমন ভাবে নেমে গেলি কেন? কোথায় যাচ্ছিস তুই? জাহান নামে যাচ্ছি, আর কোনোদিন আসবো না। বরং তুই তোর মেয়েকে নিয়ে থাক, আমি আর আসবো না। আরে শোন তো, এই রাত দুপুরে কোথায় চলি তুই? আরে মন খারাপ হয়ে গেল নাকি তোর? কিংশুক কয়েক পা এগিয়ে যেতেই মেহুল দৌড়ে এসে পেছন থেকে ওকে জড়িয়ে ধরে পিঠে মাথা রেখে বলে, তুই আর আমাকে একা করে দিস না কিংশুক। এবারে তুই চলে গেলে আমি আর বাঁচবো না রে। কিংশুক দরজার ওখানেই থেমে গেল, কিন্তু কথা বলল না, চুপ করে থাকে। মেহুল আবারও বলে, আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আর এরকম কথা বলবো না, কথা দিলাম। লক্ষ্মীটি আমার, এত রাতে বেরিয়ে যাস না। তোকে সকালে উঠতে দেখতে না পেলে তিতলি পাগল হয়ে যাবে। দেখেছিস তো এই কদিনে ও তোকে কেমন চোখে হারাচ্ছে। এমনটা করিস না প্লিজ। এতক্ষণে কিংশুক ঘুরে দাঁড়ালো। মেহুলের দুটো কাঁধে হাত রেখে ওকে আরো একটু নিজের কাছে টেনে নেয়। ও, এখন শুধু মেয়ে চোখে হারাচ্ছে আর মা চোখে হারাচ্ছে না? ঠিক আছে। মা তো সেই কবে থেকেই হারিয়ে বসে আছে। তাই বুঝি? কিংশুক এবারে ওকে একেবারে চাপড়ে ধরে বুকের সাথে মিশিয়ে ফেলল। মেহুল শুধু হাসছে। কতদিন পরে তার চেনা স্পর্শটা তাকে এতটা আঁকড়ে রাখতে চাইছে। মেহুলেরও ইচ্ছা করছে না ওকে ছেড়ে যেতে। আসলে এই সুযোগটা মিস করতে চায় না কোনোভাবেই। কিংশুক চাপড়ে ধরে আছে, ওইভাবে দাঁড়িয়ে থাকে ওরা। বেশ কিছুক্ষণ কোনো শব্দ নেই। ওরা দুজনে দুজনকে বুঝতে চাইছে, ফিরে পেতে চাইছে। এরপর খুব আস্তে করে মেহুল বলল, কি গো, একটু শোবে না? শুভ, যদি তুই আমার কাছে থাকিস তবেই। বল, রাজি কিনা? আচ্ছা আমি তোমার কাছেই থাকবো, চলো ওই ঘরে যাই। কিন্তু ওখানে তিতলি ঘুমিয়ে আছে, আমরা গেলে কথা হবে। তার চেয়ে এখানেই বস, মনের শান্তিতে দুটো কথা বলি। আবার কি কথা বলবি? 6টা বছর আমি কথা বলতে পারিনি। মেহুল, তুই জানিস আমার পুরো এক পৃথিবী কথা জমে আছে। তুই সেগুলো শুনবি তো? মেহুল কিংশুকের গলা জড়িয়ে ধরে। ওর খুব ভালো লাগছে। এত বছরের দুঃখ যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে ওর জীবন থেকে। ও হেসে বলল, তোকে দেখলে কে ডাক্তার বলে রে কিংশুক? দেখে মনে হচ্ছে তুই এখনো সেই ক্লাস 11-এ পড়ছিস, একেবারে বাচ্চা ছেলে। হ্যাঁ, একদম ঠিক বলেছিস তুই। বিশ্বাস কর মেহুল, আমি আবার ঠিক সেখান থেকেই নিজের জীবনটা শুরু করতে চাই। কিভাবে শুরু করতে চাস বল? আমি আমার জীবনটা শুরু করব শুধু তোর সাথে। ঠিক তো? মেহুল, আমি একটা কথা বলতে চাই তোকে। আবার কি? Will you marry me, মেহুল? কিংশুকের প্রস্তাব শুনে মেহুলের মুখে কোনো কথা নেই। ও শুধু মিটিমিটি হাসছে। আসলে ওর এখনো বিশ্বাস হচ্ছে না কিংশুক ফিরে এসেছে এবং ওকে বিয়ে করবে বলছে। এতগুলো ভালো ঘটনা ওর জীবনে একসাথে ঘটেছে কিনা ওর সেটা মনে নেই। কিংশুক এবারে বলে ওঠে, কি রে পাগলি, বল আমাকে, বিয়ে করবি তো? অবশ্য তুই আমাকে বিয়ে না করলেও আমার কিছু যায় আসবে না, আমি তো করবই। দরকার পড়লে তোকে আমি জোর করেই বিয়েটা করব। দরকার পড়লে তোকে একেবারে কিডন্যাপ করে তুলে নিয়ে যাব, তারপরে মন্দিরে নিয়ে যাব, তারপরে সোজা বিয়ের পিঁড়িতে বসিয়ে দেবো, তাহলেই বিয়ে ডান। কিংশুকের কথাগুলো শুনে মেহুল হাসছে। ওর জন্য এমন কথা কেউ বলছে এটা ও ভাবতেই পারছে না। ও
ওর খুব ভালো লাগছে ব্যাপারটা। তারপর হাসতে হাসতেই মেহুল বলল, এটা তুই পারবি? আচ্ছা তাহলে পারি কিনা দেখ। তুই একবার না বলে দেখ আমাকে, বিয়ে করবি না? তোর 14 পুরুষ যদি ওপর থেকে নেমে আসে তাও আমাকে আটকাতে পারবে না। আমি তোকে বিয়ে করবই, তুই দেখে নিস। মেহুল হেসেই যাচ্ছে। কিংশুককে দেখে এখনো মনে হচ্ছে ও 11এই পড়ছে। 6 বছর আগে তখনও ঠিক এইভাবেই কথা বলতো। মেহুলের মনে পড়ে গেল আজ থেকে 6 বছর আগে ও যখন জিজ্ঞেস করতো, হ্যাঁ রে কিংশুক, একটা কথা বলবি? হ্যাঁ বলতো আগে কি কথা, তারপর ভেবে দেখবো বলবো কিনা। আমার বাবা যদি অন্য কোথাও আমার বিয়ে দিয়ে দেয়? তোর বড়ে থেকে তোকে জোর করে তুলে আনবো। কিংশুক হেসে উত্তর দিয়ে বলতো তখন, আর তুলে এনেই বিয়ে করবো, তারপর সানাই বাজিয়ে বাড়িতে ঢুকবো। ঠিক তো? এমনটা করতে পারবি তো? হ্যাঁ রে পাগলি। ঠিক আছে, তাই করিস। আর এখন কিনা সেই কিংশুক মেহুলের সামনে দাঁড়িয়ে বিয়ের প্রস্তাব দিচ্ছে। এত বছর পরেও এও কি সম্ভব হয়? মেহুল ভাবছে, কিংশুক ঠিক একই রকমের রয়ে গেছে, ঠিক সেই আগের কিংশুক। কিংশুক ওকে ধরে নিয়ে আসে বিছানার কাছে। দুজনে আবার বসলো। টায়ার্ড লাগছে দুজনেরই, কিন্তু কারো চোখে ঘুম নেই। 6 বছরের রাগ, দুঃখ, অভিমান, অনুযোগ জমে রয়েছে। কিন্তু আস্তে আস্তে সব কিছু মিলিয়ে গিয়ে প্রবল ভালোবাসাটাই উঁকে দিচ্ছে সূর্যের মতো। মেহুল বসে আছে আর কিংশুক ওর কোলে মাথা রেখে কথা বলছে। একটু মাথাটা টিপে দেন না মেহুল, কতদিন তোর আদর পাইনি। মিথ্যে বলিস না, আমার আদর পাসনি তো কি হয়েছে? দিল্লিতে ডাক্তারি পড়তে গিয়ে কত মেয়ের সাথেই তো বন্ধুত্ব করেছিস, আগে সেটা বল। তারা কেউ তোকে এভাবে মাথা টিপে দেয়নি কখনো? অনেকেই চেয়েছিল, এমনকি চেষ্টাও করেছিল কাছাকাছি আসতে, কিন্তু আমি তো মন প্রাণ সব একজনকে দিয়ে রেখেছিলাম। তাই বুঝি? হ্যাঁ রে, আসলে কখনোই তার ভালোবাসার বাঁধন ছিন্ন করতে পারিনি, আর ভবিষ্যতেও পারবো না। তাতে যদি সারাটা জীবন আমাকে একা থাকতে হয় তাও ভালো, কিন্তু আমি আর কাউকে কখনো নিজের জীবনে আনবো না। আমি কি এতটাই লাকি? মেহুলের চোখে আবার জল চলে আসে। ও বলে, আর সেটা আমি কি এতদিন নিজেই জানতাম না? আমি তো ভেবেছিলাম। কি ভেবেছিলিস তুই? না মানে, ধুর, তোর কথা বাদ দে। তুই অনেক কষ্ট করেছিস, এখন থেকে আর ভাবতে হবে না। এবারে সব ভাবনাগুলো তুই আমাকে দিয়ে দে। আচ্ছা দিয়ে দিলাম, যা এবার থেকে সব তুই ভাবিস। আচ্ছা এবারে বল না, আমাকে বিয়ে করবি কবে? আর দেরি করতে চাই না মেহুল। আচ্ছা কিংশুক, আমার যদি সত্যিই অন্য কারোর সাথে বিয়ে হয়ে যেত, কি করতিস তখন? একাই থাকতাম। কথাটুকু বলে কিছুক্ষণের জন্য চুপ করে যায় কিংশুক, তারপর আবারও বলে ওঠে, এই কথাটা তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি। আমি একা থাকবো সেটা অনেক ভালো, কিন্তু মেহুল ছাড়া অন্য কোনো মেয়ে আমার জীবনে চলে আসবে সেটা হবে না। আমি কিন্তু তোকে ছেড়ে কোথাও যাইনি মেহুল। তোর কিংশুক আজও তোরই আছে, প্লিজ আমাকে আর ফিরিয়ে দিস না। ধুর পাগল, আমার কি আর এত ক্ষমতা আছে যে তোকে আমি ফিরিয়ে দেব? তুই কি কি চাস বল। কিংশুক উঠে বসে মেহুলের দুটো গাল হাতের মধ্যে চেপে ধরে বলে, তোর জীবনে যতগুলো না পাওয়া আছে আমি সব পূরণ করে দেব। তুই সত্যি বলছিস? হ্যাঁ সত্যি বলছি, কিন্তু হয়তো একসাথে পারবো না, কারণ আমি তো বিশাল কিছু ইনকাম এখনো করি না। তবে করবো একটা সময়, আস্তে আস্তে করে হলেও তোর সব ইচ্ছেগুলো পূরণ করে দেব। তুই বল না তুই কি চাস। আমি শুধু তোকে চাই কিংশুক, ঠিক একেবারে আমার পাশে, তিতলির পাশে। আর বাকি যেগুলো রইল সেগুলো না পেলেও আমার কোনো দুঃখ নেই। জানিস, যখন সবাই কলেজে ভর্তি হয়েছিল, নতুন কলেজে পড়ার আনন্দে মশগুল হয়েছিল, নতুন জীবনে পা দিয়ে কত কিছু স্বপ্ন দেখছিল, তখন আমি হতাশায় ডুবে গিয়েছিলাম। পড়াশোনায় তো খুব খারাপ ছিলাম না, চাইলে পড়তেই পারতাম, কিন্তু কিচ্ছু হলো না। আমার যে যারা পড়াশোনায় খারাপ তারা সবাই সবাই কত দূর পড়লো, অথচ আমি। কাঁদিস না মেহুল। মেহুল কাঁদছে, খুব কাঁদছে। কিংশুক ওকে জড়িয়ে ধরে। আর কাঁদিস না, এরকম করে মন খারাপ করিস না। আচ্ছা তুই কি এখনো পড়তে চাস? বল আমাকে, আমি তোকে সব ব্যবস্থা করে দেবো। না রে কিংশুক, এখন সেটা আর সম্ভব না। এখন কি আর সেই বয়সটা আছে রে? আর সত্যি বলতে কি, আর ইচ্ছেও নেই। তিতলি বড় হচ্ছে এখন, ওকে ভালো করে মানুষ করতে হবে। তুই শুধু আমাকে একটা কথা দে। কি কথা বল। কথা রাখবি তো? হ্যাঁ রে, রাখবো, কথা দিলাম। তিতলি যেন তোর মতো পড়াশোনা করে, সেজন্য তুই ওকে হেল্প করবি, বল, কথা দে। এটা তুই আবার আমাকে বলছিস? দেখ, তিতলি পড়াশোনায় কেমন হবে আমি জানি না, তবে এইটা ঠিক, আমি ওকে সব সুযোগ দেব। ও যেন নিজের পছন্দ মতো এগোতে পারে, আমি সেটার জন্য সব রকম ভাবে ওর পাশে থাকবো, ওকে সাহায্য করব। আমি খুব করে চাই তিতলি ডাক্তার হবে, ঠিক তোর মতো। দূর বোকামে। কিংশুক ওর গালে একটা টোকা মারে। ওরকম ভাবে বলা যায় নাকি? দেখ মেহুল, কে ডাক্তার হবে, কে ইঞ্জিনিয়ার হবে, কে টিচার হবে, সেটা তো তার উপরেই ডিপেন্ড করছে। বাবা মা হিসেবে আমাদের কর্তব্য ওকে শুধুমাত্র পথ দেখিয়ে দেওয়া, কিন্তু পথটা ওকেই চুজ করতে হবে। আমরা কখনোই ওর উপরে কিছু চাপিয়ে দিতে পারি না। ঠিক আছে, এখন এসব ছাড়, অনেকটা সময় আছে আমাদের কাছে, আর এখন আমি আছি তো। আগে তিতলি নিজের বাবা মাকে নিয়ে ভালো থাকুক, তারপরে বাকি সব হবে। তারপর মেহুল বেশ কিছুক্ষণ ওকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে বসে রইল। বেশ খানিকক্ষণ পর কিংশুক ওর বুকের কাছ থেকে মেহুলকে তুলে ধরে জিজ্ঞেস করে, এই মেহুল, আমার বাড়ির লোক তোকে খুব কষ্ট দিয়েছে, অপমান করেছে, তাই না?
সব কথা? ছাড়বো কেন বল? ছাড়বি কারণ আমার ভালো লাগছে না। না, এত বড় অন্যায় করেও পার পেয়ে যাবে নাকি ওরা? আমি ঠিক ব্যবস্থা করব, উচিত শিক্ষা দেব। কি করবি তুই? বাবা মায়ের সাথে কিন্তু কিচ্ছু করিস না প্লিজ, ওনারা তো তোর গুরুজন। গুরুজন বলেই তো আমার বিশ্বাস নিয়ে খেলতে পারলো। আমি কোনো প্রতিশোধ নেওয়ার কথা বলছি না, কিন্তু আমি ওদের কাছে আর ফিরে যাব না। ওরা আমাকে যতই ডাকুক, আমি আর ফিরবো না। আমার জন্য তোর বাবা মায়ের সাথে দূরত্ব তৈরি হোক, সেটা আমি কখনো চাই না কিংসুক। দেখ মেহুল, দূরত্ব আমি তৈরি করিনি। তাছাড়া এতদিন ওনারা যেটা চেয়েছেন সেটাই হয়েছে, এখন আর নয়। এবারে আমি যেটা চাইবো সেটাই হবে। কি করতে চাইছিস তুই? শোন, আমাদের এখন অনেক কাজ আছে। কাল সকালে তুই তিতলিকে সামলাতে পারবি তো? আমাকে একবার হাসপাতালে যেতে হবে। আমি সব কাজ সেরে একেবারে দুপুরে আসবো, পারবি তো? হ্যাঁ হ্যাঁ, খুব পারবো। আমাদের জন্য তো দেখছি তোর চাকরিটারও এবার 12টা বাজবে। না না, কিছু হবে না, আমি ঠিক ম্যানেজ করে নেব। তাছাড়া একটু কাজও আছে, আমাদের এই বাড়িটা ছাড়তে হবে। কেন বাড়িটা ছাড়বো কেন? ওই রাজু ছেলেটা ভালো নয়, যখন তখন এসে হামলা করতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িটা ছেড়ে তোদের আমি অন্য জায়গায় রাখবো, আর রেজিস্ট্রিটাও সেরে ফেলবো। না হলে একসাথে তিনজনে থাকাটা অসম্ভব। দেখি কয়েকজনকে বলি কি করা যায়। দেখি কোথায় থাকবো আমরা? দেখি হাসপাতালের কাছাকাছি একটা ভাড়া বাড়ি যদি পাই, একটু বেশি দাম হলেও নিয়ে নেব। তুই আমাদের জন্য এত ভাবিস? হ্যাঁ ভাবছি তো। কিংসুক ওর নাকে নাক ঘষে। আবার কবে থেকে আমার মেহুলকে একটু চালাতে পারবো? কিংসুক তুই না। কিংসুক আর মেহুল দুজনেই গল্প করছিল। গল্প করতে করতে দুজন কখন যে ঘুমিয়ে পড়েছে কেউ টেরও পায়নি। মেহুল বালিশে হেলান দিয়ে বসে বসেই ঘুমিয়ে গেছে, আর কিংসুক ওর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। দুজনেই একটা চাদর গায়ে জড়িয়ে ঘুমিয়েছে। তবে এই বড় শান্তির ঘুম দুজনের কাছেই। ওরা কাল রাতে 3টে পর্যন্ত দুজনে বকবক করেছে, তাই ক্লান্ত হয়েই ঘুমিয়ে পড়েছে একসময়। সকালে আগে মেহুলের ঘুমটাই ভাঙলো। উঠেই ওর মনে হলো একটু বেলা হয়ে গেছে। তড়িঘড়ি উঠেই মেহুল বলল, খুব দেরি হয়ে গেল নাকি? তিতলি ওকে উঠে গেছে? মেহুল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7টা বাজে। এদিকে কিংসুক ওর কোলেই মাথা রেখে ঘুমিয়ে আছে। ও ঘুমোচ্ছে বলে মেহুল উঠতে পারছে না, উঠলেই ওর ঘুমটা ভেঙে যাবে। মেহুল আস্তে করে ওর মাথায় বালিশ দিয়ে গায়ে চাদর জড়িয়ে দিল, তারপরেই আস্তে করে নেমে এলো। মেহুল ভাবলো তিতলি আবার ওই ঘরে একা ঘুমোচ্ছে, একটু গিয়ে দেখি মেয়েটা উঠে গেল কিনা। মেহুল দৌড়ে ওই ঘরে গিয়ে দেখলো তিতলিও ঘুমিয়ে আছে, কিন্তু ও ঘুমের ঘরে খুব হাত পা ছোড়াছুড়ি করে, তাই মাথা একদিকে পা একদিকে। বালিশগুলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। মেহুল বালিশগুলো ঠিক করে দিয়ে ওর মাথায় একটা চুমু খেয়ে জানলার পর্দাগুলো সরিয়ে দিল। বাইরে ঠান্ডা আছে কিন্তু রোদ উঠেছে, ওয়েদারটা ভীষণ সুন্দর। মেহুল জানলার কাছটায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। সকালের রোদ যেন গায়ে মেখে নিচ্ছে। ক্যাফেটা আজকে খুলবে ভেবেছিল, কিন্তু কিংসুক না বলেছে। ও আসলে মেহুলকে বেশি কাজ করতে দিতে চাইছে না। এতদিন মেয়েটা মুখ না তুলে খেটে গেছে শুধু টাকার জন্য, আর নয়। আজ থেকে ওকে এত ব্যস্ততায় কাটাতে হবে না আর। একটু নিজের মতো করে আরাম করে বাঁচুক। মেহুলও যেন একটু হাঁপ ছেড়ে বেঁচেছে। কাজ করতে করতে পাগল হয়ে গিয়েছিল বেচারি, শরীর আর এত চাপ নিতে পারছিল না। ভোর 4টের সময় ওঠা থেকে শুরু করে আবার রাত 12টা-1টায় ঘুমোতে যাওয়া, এক এক সময় মেহুলের মনে হতো ও আর পারবে না, সব ছেড়ে কোথাও চলে যেতে চাইতো, শুধুমাত্র মেয়েটার মুখের দিকে তাকিয়ে কাজ করে যেত। কিন্তু কিংসুক কয়েকদিন এসেই ওকে কুঁড়ে করে দিয়েছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রান্নাঘরে গিয়ে মেহুল তাড়াতাড়ি চায়ের জল চাপালো। কিছুক্ষণের মধ্যে চা তৈরি হয়ে গেল। মেহুল ভাবলো, কিংসুক নিশ্চয়ই ঘুম থেকে ওঠেনি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে, আবার উঠে কাজে ছুটবে। তার চেয়ে ডেকে দিয়ে ওকে বড়। মেহুল চা নিয়ে ঘরে এসে একটু জোরে ডাকলো, কিংসুক, কিংসুক শুনছো? ওঠো, আমি চা করে এনেছি। এই কিংসুক। কিংসুক ঘুম ঘুম চোখে তাকালো। তাকেই দেখলো মেহুল দাঁড়িয়ে আছে চায়ের কাপ হাতে নিয়ে। মেহুল ওর কাছে একটু এগিয়ে এসে বলল, এই নাও স্পেশাল চা। স্পেশাল চা আবার কি? খেয়ে দেখো, একবার খেলেই ঘুম ভেঙে যাবে। তাই? কিংসুক উঠে বসলো। তখনও ওর ঘুম কাটেনি, ঘুম জড়ানো গলাতেই বলতে থাকে, সকাল হয়ে গেছে তো, তুমি কখন উঠলে মেহুল? আর আমাকে ডাকুনি কেন? একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এই তো একটু আগে উঠলাম, ভাবলাম একেবারে চা বানিয়ে নিয়ে তোমাকে ডাকবো। ও তাই বলো। না, চাটা খাও, আজ কিন্তু আবার বেশ ঠান্ডা পড়েছে, খেলে ভালো লাগবে। কিংসুকের হাতে কাপটা এগিয়ে দেয় মেহুল। কিংসুক চায়ের কাপে চুমুক দেয়। ঠান্ডার মধ্যে গরম গরম চায়ের স্বাদ ওর মধ্যে দারুণ তৃপ্তি এনে দেয়। কিংসুক বলে ওঠে, ফাটাফাটি। ভালো হয়েছে কিংসুক? দারুণ হয়েছে, আরো একটা পেলে মন্দ হতো না। তাই বুঝি? হ্যাঁ গো, সত্যি বলছি। ওরা দুজনে চা খেলো বসে। চায়ের শেষ চুমুকটা দিয়ে কিংসুক বলল, তিতলি কোথায়? এখনো ঘুমিয়ে আছে। ঠিক আছে, এখন একটু ঘুমিয়েই থাক, ওকে ডেকো না। এই সময় যত ঘুমোবে তত শরীর সুস্থ হবে। শোনো, আমি 9টার দিকে হাসপাতালে বেরিয়ে যাবো, আমার ফিরতে 2টো বেজে যাবে। কোনো রকম অসুবিধা হলেই তুমি আমাকে ফোন করবে। শোনো না, বলছিলাম কি, হ্যাঁ বলো বলো। তোমাকে আমি ফ্লাস্কে চা ভরে দিচ্ছি, তুমি ওখানে বসে যত ইচ্ছে তত খেও। ঠিক এই কারণেই আমি আমার মেহুলকে ছেড়ে কোথাও যেতে পারিনি। আমি না বললেও তুমি কি করে আমার মনের কথাগুলো বুঝে যাও বলো তো? আমি এবার কি বুঝে গেলাম? আমি কতক্ষণ ধরে শুধু ভাবছি তোমাকে বলবো একটু চা নিয়ে যাবো, রুগী দেখার মাঝে খাবো। ওই হাসপাতালের জলো জলো চা আমি খেতে পারি না, আর তুমি আমার বলার আগেই সলিউশন দিয়ে দিলে। মেহুল কিছু বললো না, শুধু দাঁড়িয়ে হাসছে। কিংসুক বলল,
দাঁড়াও, তিতলিকে দেখে আসি। হ্যাঁ যাও, মেয়েকে দেখে আসো। দুজনেই ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছে। কিংশুক ওই ঘরে উঁকি দিয়ে দেখলো তিতলি ঘুম থেকে উঠে বসে আছে আর চোখ পিটপিট করে ওদের দেখছে। মেহুল বলল, কি রে তিতলি, তুই কখন উঠলি? আমি তো এক্ষুনি দেখে গেলাম তুই উঠিসনি। এমন করে বলো না, আমি ওকে বরং একটু আদর করে যাই। কিংশুক কাছে আসতেই দুটো হাত বাড়িয়ে দিল তিতলি। কিংশুক ওকে কোলে তুলে ওর গালে একটু নাকটা ঘষে দিয়ে বলে উঠলো, গুড মর্নিং মাম্মা। গুড মর্নিং বাবাই। ঘুম হয়েছে তো? তিতলি ওর গলাটা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। এখনো ঘুম ঠিক করে কাটেনি, একটু আলস্য জড়িয়ে আছে। তিতলি চোখ পিটপিট করে মেহুলকে দেখছে। মেহুল একটু হেসে বলে ওঠে, উফ কি বদমাস মেয়ে দেখেছো? তুমি আসতেই কেমন করে উঠে পড়লো দেখো। ঘোড়া দেখে খোড়া হয়ে গেছো নাকি তিতলি? নামো গল থেকে। তিতলি আরো জোরে কিংশুকের গলা জড়িয়ে ধরে বলে, আমি ঘুরতে যাবো, আমাকে নিয়ে চলো। আচ্ছা চলো, তুমি আর আমি নিচ থেকে ঘুরে আসি। কিংশুক, তুমি ওকে প্রশ্রয় দিচ্ছ কেন বলো তো? ও বলছে বলে ঘুরতে যেতে হবে তোমাকে। উফ মেহুল, আমি কোথাও যাবো না, শুধু একটু নিচ থেকে হেঁটে আসছি। সবসময় একটা ঘরের মধ্যে থাকতে কারো ভালো লাগে বলো তো? চলো তো তিতলি, আমরা যাই। তিতলিকে কিছুক্ষণ ঘুরিয়ে আবারও মেহুলের কাছে নিয়ে আসে কিংশুক। তিতলিকে দিয়ে বলে ওঠে, দুষ্টুমি করবে না তিতলি, মামাম যা বলবে শুনবে। আমি তাড়াতাড়ি চলে আসবো আর এসেই তোমার সাথে খেলবো। না, তুমি কোথাও যাবে না, আমাকেও নিয়ে চলো তাহলে। তিতলি জেদ করে না মা। আচ্ছা তিতলি, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, এমন করো না। এখন টাটা। কিংশুক হাসপাতালে পৌঁছে টুকটাক কাজ ছেড়ে কিছুক্ষণ আগেই কোয়ার্টারে চলে এসেছে। স্নান করে একটা কাপে মেহুলের দেওয়া চাটা খাচ্ছে। ওর মনটা ওখানেই পড়ে আছে। কিংশুক ভাবলো, ওই বাচ্চা মেয়েটা কিছুতেই আসতে দিচ্ছিল না। আসার সময় কাঁদতে শুরু করেছিল। ও নাকি বাবাইয়ের সাথে আসবে এখানে। মেহুল অনেক বুঝিয়ে শান্ত করতে পেরেছে। আমি ওকে প্রমিস করলাম আজকেও বাড়ি গিয়ে অনেক গল্প বলবো, খেলবো। তবুও আসার সময় মুখটা ভার করে রেখেছিল। তিতলি যে আমার মেয়ে এটা প্রথম থেকেই বোঝা উচিত ছিল। ওকে দেখলেই অন্যরকম ফিলিং হতো, খুব আদর করতে ইচ্ছে করতো। তিতলি গলা জড়িয়ে ধরলেই মনে হতো নিজের আপন কেউ। আর মেহুলও তো আগের মতোই আছে, শুধু রোগা হয়ে গেছে। দুশ্চিন্তা করে মেয়েটা অর্ধেক হয়ে গেছে। ওকে ভালো রাখবো। চাটা শেষ করে ঘড়ির দিকে তাকাতেই কিংশুক চমকে উঠলো। এই রে, 10টা বাজতে যায়, হাসপাতালে যেতে হবে। রওনা দিই। কিংশুক তাড়াতাড়ি করে চায়ের কাপটা রেখেই চলে গেল হাসপাতালে। হাসপাতালে ঢুকে সই করতেই একটা ছেলে বেরিয়ে এসে বলে ওঠে, স্যার, আপনি কি কালকে কোয়ার্টারে ছিলেন না? না ছিলাম না, কিন্তু কেন বলুন তো? আপনার বাড়ি থেকে ফোন এসেছিল। আপনার ফোনটা বন্ধ থেকে বাড়ির লোক এখানেই ফোন করেছিলেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কিংশুক আসলে ফোনটা সুইচ অন করতেই ভুলে গেছে। পকেট থেকে বের করে দেখলো চার্জ নেই। ও বলল, হ্যাঁ চার্জ নেই। ওনারা কিছু বলছিল নাকি? আপনাকে একবার যোগাযোগ করতে বলেছে। হ্যাঁ ঠিক আছে, করে নেব। আর কোনো কথা না বলে কিংশুক ভেতরে চলে যায়। পেশেন্ট দেখতে দেখতে প্রায় 1টা বাজে। কিংশুক দেখলো আর বেশি কেউ নেই, কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যেতে পারবে। ও এসেই ফোনটা চার্জে বসিয়ে দিল। ফোনটা অন করতেই দেখলো প্রায় 10-12টা মিসড কল। বাড়ি থেকে বাবা মা দুজনেই ফোন করেছে। কিংশুক ফোনটা করলো। বেশিক্ষণ রিং না হতেই ওর মা ফোনটা ধরে ফেললো। এতটাই তাড়াতাড়ি ধরলো যেন সামনেই বসেছিল। মা বলল, হ্যালো রিন্টু, তুই কাল সারা রাত কোথায় ছিলি বাবা? কেন? কিংশুক খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, বেঁচে তো ছিলাম, দেখতে পাচ্ছ। আর কি চাও তোমরা? তুই এরকম ভাবে কেন কথা বলছিস বলতো? হ্যাঁ, কাল সারাদিন তোর ফোন পাইনি, কোথায় আছিস কোথায় গেছিস কিছুই জানি না। জানিস আমার রাতে ঘুম হয়নি, আর তুই এভাবে অপমান করছিস আমাকে এখন। তোমরা কাউকে অপমান করতে পারো, আর তোমাকে কেউ অপমান করলেই দোষ। আমি কাকে অপমান করেছি? মনে নেই না? তাহলে মনে করার চেষ্টা করো। আর যদি তাতেও না মনে পড়ে তাহলে বাবাকে জিজ্ঞেস করো। তোমরা একজন অবু মায়ের রাতের ঘুম কেড়ে নিয়ে তার জীবনটা শেষ করে দিতে চেয়েছিলে, আর এর ফল তো তোমাদের ভোগ করতেই হবে। রিন্টু, বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরের টুকু শোনা যাক। কিংশুকের এমন ব্যবহারে ওর মা ফোনের ওপাশ থেকে কেঁদে ফেললেন। তিনি যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার ছেলের এমন আচরণ। কিংশুকের মা বলল, তোর কি হয়েছে রিন্টু? হ্যাঁ কি হয়েছে? সবসময় এভাবে কেন কথা বলছিস আমার সাথে? তোর কি মন খারাপ? আমাকে একটু বল, বল, আমাদের সব কথা খুলে বল না। না বললে আমি কি করে বুঝবো বলতো? দেখো আমি এখন হাসপাতালে আছি, তুমি ফোন রাখো। এত কথা শুনতে আর ভালো লাগছে না। তুই এমন কেন করছিস রে রিন্টু? এত কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না। আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি। এবার ফোনটা রাখো। না না না, আমি আজকে ফোনটা রাখবো না। তুই কেন আমাদের সাথে এরকমটা করছিস সেটা তোকে বলতেই হবে। আর বল বল, কাল রাতে কোথায় গিয়েছিলি তুই? আর ফোনটাই বা বন্ধ রেখেছিস কেন? আমি তোকে কতবার ফোন করেছি। আচ্ছা আচ্ছা, তোর কি একবারও মনে হলো না যে আমরা চিন্তা করবো? তুই আমাকে আগে সেটা বল। এবারে কিংশুক ফোনটা নিয়ে বাইরে বেরিয়ে আসে, কারণ এমন কথা শুনে ওর মেজাজ আরো গরম হয়ে যাচ্ছে। ও যেখানে বসে কথা বলছিল সেখানে আরো একজন ডাক্তার, নার্স, পেশেন্টরা রয়েছে। কিংশুক চায় না ওদের সামনে কোনো রকম কথা কাটাকাটি হোক। ও একেবারে গেটের সামনে চলে এসে বলে, বলো তো, এবার কি বলছো বলো। কাল রাতে তুই কোথায় ছিলি? ফোনেও পাচ্ছিলাম না আমরা। দেখো, কাল রাতে আমি কোথায় ছিলাম সেটা আমি বলবো না। আর কিছু জিজ্ঞেস করার আছে? মানে
কথাটা বলবি না তো তুই রিন্টু? না বলবো না, বললাম তো। আমি তোর মা রিন্টু। ছেলে সারা রাত কোথায় ছিল সেটা জানার অধিকার আমার নেই? মা হলে যে সব অধিকার পাওয়া যায় সেটা তোমাকে কে বললো? আমরা তোর খবর জানতে পারি না? হ্যাঁ, খবর? আসলে মা, আজ আমার মনের খবর জানতে চাইছো কেন? 6টা বছর ধরে যখন আমাকে নিজেদের থেকে দূরে পাঠিয়ে দিয়েছিলে, তখন তো একবারও মনে হয়নি ছেলের মন খারাপ হতে পারে। দিনের পর দিন ওখানে আমি একা পড়ে থেকেছি, সেদিন কেন আমার কথা না শুনে ঘরের দরজা বন্ধ করে রেখেছিলে? কেন সেদিন একবারও মনে হয়নি না যদি ছেলে ডিপ্রেশনে চলে যায়? আমি তো সুইসাইডও করতে পারতাম। রিন্টু কি বলছিস কি তুই? সুইসাইড? না না, সুইসাইড করিনি, ইচ্ছে হয়েছিল কিন্তু করিনি, কারণ জীবনের প্রতি মোহ আছে আমার। এত সহজে হেরে যেতে শিখিনি আমি মা। আমি এতবার বলার পরেও কেন তুমি সেদিন বাবাকে বোঝাওনি যে বাবা ঠিক কাজ করছে না? বাবা মা হলে এই সন্তানের ওপর সবকিছু চাপিয়ে দেওয়া যায় না। সেদিন সবকিছু মুখ বুঝে মেনে নিতে হয়েছে আমাকে, কারণ আমি অনেক ছোট ছিলাম। সে সময় বাবার মুখের উপরে কথা বলতে পারিনি, কিন্তু অপমানটা ভুলে যায়নি। বাবা মা হয়েছে বলেই ছেলেকে অপমান করার কোনো অধিকার থাকে না। তোমরা যা ইচ্ছে তাই করেছো, তাই আজকে আমি আমার মর্জি মতো চালাবো। শোন রিন্টু শোন। ওর মা কাঁদছে। মা আবারও বোঝানোর চেষ্টা করে বলল, শোন রিন্টু, একবার আমার কথাটা অন্তত শোন। কি শোনা গেছে মা? আমার এখন কিছুই শুনতে ভালো লাগছে না। দেখ বাবা, আমি বুঝতে পারছি তোর মনটা ভালো নেই। একবার তুই বাড়িতে আয়। এভাবে ফোনে কথা বললে আমিও শান্তিতে থাকতে পারবো না, আর তুইও পাগলামি করেই যাবি। একবার অন্তত হায় বাবা। তুমি ভুল বলছো মা, আমি এখানে যথেষ্ট ভালো আছি। ইনফ্যাক্ট এই 6 বছরে আমার যতটা মন খারাপ ছিল তার 3 গুণ ভালো অবস্থায় আছি আমি। আমি তো ভাবতেই পারিনি এই 6 বছরে তোমরা আমার থেকে যা কিছু কেড়ে নিয়েছিলে, ভগবান আরো দ্বিগুণ বেশি করে ফিরিয়ে দেবে আমাকে। আমার সত্যি আর কিচ্ছু চাওয়ার নেই, আমি ভালো আছি, এটাই জেনে রাখো। আর বাড়ি আমি যাব না। তুই যদি ভালো থাকিস তাহলে আমাদের সঙ্গে এভাবে কেন কথা বলছিস বলতো? কারণ তোমাদের সাথে কথা বলতে ভালো লাগছে না আমার। জানো তো, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু মিথ্যে একদম সহ্য করতে পারি না। যদি বাবা মা হয়ে নিজের ছেলেকে মিথ্যে বলতে পারো তোমরা, তাহলে আমিও 100 বার 1000 বার তোমাদের অপমান করতে পারি। সন্তানের থেকে শুধু আশাই করে যাবে, কিন্তু সে কি চাইছে সেটা একবারও ভেবে দেখোনি তোমরা। আমি আর তুই কি মেহুলের কথা বলছিস রিন্টু? ওই নামটা উচ্চারণ করো না মা। তোমাদের মুখে মেহুলের নাম আমি শুনতেও চাই না। শোন, তোর সাথে আমার কিছু কথা আছে। তোর বাবাকে লুকিয়ে বলবো আমি কথাগুলো তোকে। তোর বাবা জানতে পারলে? আমার তোমার থেকে কিচ্ছু শোনার নেই মা। কিংশুক এবারে চিৎকার করে ওঠে। জানারও নেই। কথা যদি বলতেই হতো তাহলে অনেকদিন আগেই বাবাকে লুকিয়ে বলতে পারতে, কিন্তু তুমি সেটা বলনি। এখন বরং তোমার কথা তোমার মধ্যে রেখে দাও, কারণ এখন বলাও যা, না বলাও তাই। আচ্ছা রিন্টু, তুই কি অন্য কারোর কাছ থেকে কিছু শুনেছিস বাবা? তুই কি কিছু জানিস? আমি তোমাকে কিচ্ছু বলবো না। একটা কথাই শুনে নাও, আমি ভালো আছি, আমাকে আর বেশি বিরক্ত করো না। যাই হোক, অন্ত পাচ্ছ, কথাও বলছি, মানে বেঁচে আছি। তুই বেঁচে আছি বলছিস কেন? এভাবে কেন কথা বলছিস? কারণ আজকের যুগে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মরতে চাইলে তো সহজেই মরা যায়, কিন্তু কজন পারে বলতো প্রেগনেন্ট অবস্থায় বাবা মা এবং বাড়ির লোকের সাপোর্ট ছাড়া বেঁচে থাকতে? তবুও সে পেরেছিল, দেখিয়ে দিয়েছিল, প্রমাণ করে দিয়েছিল একা বাঁচা যায়। জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে আমাকে হারিয়ে দিয়েছে মা। তুই কার কথা বলছিস বলতো? আমার বউয়ের কথা বলছি। এখন ফোনটা রাখলাম, তুমি আজকে আর ফোন করবে না। যদি ফোন করো, সারা জীবনের জন্য সম্পর্ক মুছে ফেলবো আমি। কথাটা বলেই ফোনটা কেটে দিল কিংশুক। ওদিকে ওর মা ফোনটা হাতে নিয়ে চুপচাপ বসে আছে। কিন্তু কাকে উদ্দেশ্য করতে চাইছে সেটা বুঝতে ওনার অসুবিধে হয়নি। ওর মা ভাবে, রিন্টু মনে হচ্ছে মেহুলের কথাই বলছে। আচ্ছা, মেহুলের সাথে কি কোনোভাবে দেখা হয়েছে ওর? মেহুল মেয়েটা কোথায় সেটাই তো জানি না আমি। ওর বাবা বলেছিল মেয়েটা নাকি আর বেঁচে নেই। অনেকদিন আগেই মেহুলের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছে। মেয়েটা নাকি কোথাও একটা পালিয়ে গিয়েছিল। রিন্টুর বাবা নিশ্চয়ই এমন কিছু বলেছিল যে মেয়েটা ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু এতদিন পরে হঠাৎ রিন্টু এসব কথা কেন বলছে? কিংশুকের মায়ের চিন্তা যেন আরো বেড়ে গেল। উনি 6 বছর আগের কথাগুলো মনে করে হিসেব করার চেষ্টা করলো পুরো ব্যাপারটা। মেহুল যেদিন আমার বাড়িতে এসেছিল আমরা ভালো ব্যবহার করিনি। আসলে আমাদের মাথার উপরেও তো আকাশ ভেঙে পড়েছিল। একটা 18 বছরের মেয়ে বাড়িতে এসে বলছে সে প্রেগনেন্ট, এবং সেই বাচ্চার বাবা আমার ছেলে। তখন লোক লজ্জার ভয়টাই তো আমাদের মাথার উপরে চেপে বসেছিল। নিজেদেরকে সব অপমান থেকে বাঁচাতে গিয়ে মেয়েটার উপরে আমরা সব দোষ চাপিয়ে দিয়েছিলাম। মেহুলকে চরিত্রহীন তকমা দিয়েছিলাম। আমি যদিও ওর বাবাকে বলেছিলাম যে ভেবে দেখতে একবার মেহুলের কথা, কিন্তু ওর বাবা ওকে তাড়িয়ে দিয়েছিল। আর আজ তারই শাস্তি ভোগ করছি আমরা। কিন্তু এইসব কথা তো মেহুল ছাড়া আর কারোর জানার কথা নয়। তাহলে কি করে জানবো মেহুল বেঁচে আছে কিনা? ওর বন্ধুদের যে গুটি কয়েকজনকে চিনি তাদের জিজ্ঞেস করবো একবার। না 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 না, তাতে তো আরো বিশেষ করে সন্দেহ বাড়বে। আমি বরং ওখানে যাবো। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আমি রিন্টুর কাছে যাবো। এইভাবে আমার ছেলেকে আমি দূরে সরে যেতে দেবো না, কিছুতেই না। ওকে আমার কাছে ফিরে আসতেই হবে। পাশের ঘর থেকে কাজের মেয়েটা বেশ কয়েকবার ডাকছেন, কিন্তু ওর মা গভীরভাবে চিন্তা করছিল বলে শুনতে পাননি। তারপরে হঠাৎ হুঁশ ফিরতেই উনি শুনতে পান কাজের মেয়েটা ডাকছে।
তারপরেই কিংসুকের মা তড়িঘড়ি বেরিয়ে যান সেই ঘর থেকে। এইদিকে বাড়ির সব কাজ সারতে সারতে 2টো বেজে গেছে। মেহুলের রান্না আগেই হয়ে গেছে, ওকে এখন তিতলির সাথে খেলতে হচ্ছে। কিংশুক বলে গিয়েছিল ওর আসতে দেরি হবে তিতলিকে খাইয়ে দিতে, কিন্তু তিতলি কিছুতেই খেলো না। সে বাবাই মাম্মাম দুজনের সাথেই বসে খাবে। কিংসুক আসছে না দেখে তিতলিও মন খারাপ করে বসেছিল। তিতলি জিজ্ঞেস করছে, এখনো কেন বাবাই আসছে না মাম্মা? আমার আর ভালো লাগছে না। উপায় না দেখে মেহুল ওর সাথে খেলতে বসেছে। তিতলি খেলতে খেলতে বারবার বারান্দায় বেরিয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলেই ভাবছে বাবাই আসছে। কিছুক্ষণের মধ্যে এসে গেল কিংশুক। কিংশুক ঘরে আসতেই দৌড়ে গিয়ে কোলে উঠে পড়লো। কিংশুক বলল, আমার তিতলি সোনা, তুমি দুষ্টুমি করনি তো? না, করিনি। তুমি এত দেরি করে কেন এলে গো? জানো আমি কখন থেকে বসে আছি? তাই, এই তো আমি চলে এসেছি। তুই খেয়েছিস তিতলি? এই মেহুল, ও খেয়েছে? ওকেই জিজ্ঞেস করে দেখো কি বলে তোমার মেয়ে। না, খাইনি। তিতলির কথাগুলো শুনে বেশ অবাক হলো কিংশুক। এত বেলা হয়ে যাওয়া সত্ত্বেও বাচ্চা মেয়েটা না খেয়ে আছে। কিংশুক মেহুলের দিকে একবার তাকিয়ে প্রশ্ন করলো, এখনো খায়নি তিতলি? না, অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমার মেয়ে কিছুতেই খেতে বসলো না। কিন্তু কেন খায়নি? ওর ইচ্ছে তুমি এলে তারপরে খাবে, ও আমাদের সাথে একসাথে বসে খাবে, তার আগেও খাবে না। আচ্ছা, কিংশুক তিতলিকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। কিংশুক বিশ্বাস করতে পারছে না যে তিতলি কিনা ওর জন্য অপেক্ষা করেছিল। ও বলল, তুমি আমার জন্য এতক্ষণ বসে আছো না খেয়ে? হ্যাঁ, তুমি আমি মাম্মাম একসাথে খেতে বসবো, তাই অপেক্ষা করছিলাম তো। তোমার তো খুব খিদে পেয়েছে না? না, খুব বেশি খেতে পাইনি। তাই বুঝি? আমি তো মাম্মামের সাথে খেলছিলাম, এখন তুমি এসে গেছো, এবারে তোমার সাথে খেলবো। কিংশুক ওকে দুহাতে জড়িয়ে নিয়ে এক পা ঘুরে পড়লো। তিতলির কথাগুলো শুনে ওর খুব ভালো লাগছে। এমনকি তিতলিকে কাছে পেয়ে ওর আনন্দ যেন ধরে না। তিতলিকে বিছানায় দাঁড় করিয়ে দিয়ে কিংশুক বলল, এই তো আমি এসে গেছি, এবারে আমরা অনেক খেলবো। সারাটা দুপুর বিকেল রাত আমি আর তিতলি অনেক খেলবো আর গল্প করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যত সব খেলা পরে হবে, এবারে খেতে আসা হোক। এদিকে বেলা গড়িয়ে তো বিকেল হয়ে গেল। জানো তো বাবাই, মাম্মামের রাগ কমে গেছে। রাগ কমে গেছে? তুমি কি করে বুঝলে? মাম্মা কাল থেকে শুধুই হাসছে। আগে তো বেশি হাসতো না, কিন্তু তুমি আসার পর থেকে অনেক অনেক হাসছে। তাই না? কিংশুক একটু হেসে মেহুলের দিকে তাকায়। আমি আসার পরে তোমার মামাম একটু বেশি হাসি খুশি হয়ে গেছে। এবার থেকে তোমার মামামকে আমি মন খারাপ করতেই দেবো না, সব সময় যেন হাসে সেটাই দেখবো। তুমি খুব ভালো বাবাই। মেহুল কথাগুলো শুনছে আর হাসছে। মেহুল বলল, এই মেয়েটার শুধু পাকা বুড়ির মতো কথা। কি রে তিতলি, তুই একা খেতে পারবি নাকি আমি খাইয়ে দেবো? না। তিতলি কিংশুকের দিকে তাকালো। কিংশুক বুঝেছে ও কি বলতে চাইছে, তাই কিংশুকে আগে ভাগে বলে উঠলো, খাওয়াতে হবে না, আমি খাইয়ে দেবো তিতলিকে। এই না, দেখো এমনিতে এত বেলা হয়ে গেছে, আবার তুমি ওকে খাওয়াবে, আর তাহলে খাওয়া চলবে না তোমার। ওকে আমি খাইয়ে দেবো কোনটা। উফ মেহুল, তুমি তো সেই 6 বছর ধরেই এই দায়িত্ব পালন করে আসছো, আমাকে একটু পালন করতে দাও। তিতলি, এবারে আমি কি করব? তুমি আমাকে খাইয়ে দেবে। তুমি তোমার বাবাইয়ের কাছে খাবে তো? হ্যাঁ তো। ঠিক আছে ঠিক আছে। উফ বাবা, যা পারো তাই করো। বাপ মেয়ে কেউ যখন আমার কথা শুনবে না, তখন আমি আর কি বলবো। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। কিংশুক আর তিতলি পাশের ঘরে চলে গেছে। খাওয়ার পরে টুকটাক কাজ করছিল মেহুল। রাতে বেশি ঘুম হয়নি, তাই একটু আলস্য লাগছে। সব কাজ সেরে ঘরে এসে দেখলো কিংশুক শুয়ে আছে আর তিতলি ওর পেটের উপরে বসে দুপাশে পা ছড়িয়ে দিয়ে বক বক করে যাচ্ছে। কিংশুকের হয়তো একটু ঘুম পাচ্ছে, মাঝে মাঝে ওর চোখ জড়িয়ে আসছে। এদিকে তিতলি ওকে জাগিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তিতলি বলে যাচ্ছে, ও বাবাই, কি গো, আমার কথাগুলো শুনছো? দেখো না, তাকাও না, আমি কি বলছি শুনছো? মেহুল দেখলো তিতলি এমন করলে কিংশুক একটুও ঘুমোতে পারবে না। ও তিতলির কাছে গিয়ে বলল, তিতলি, তুই এইভাবে বসেছিস কেন মা? নাম বলছি, বাবাকে একটু ঘুমোতে দিবি না তুই? আরে না না, আমার ঠিক ঘুম পায়নি, আসলে খেয়ে এসেছি তো, তাই চোখটা একটু জড়িয়ে গেছিল। ও থাক না আমার কাছে। চোখ তো লাগবে, চোখের আর কি দোষ? কাল সারা রাত ঘুম হয়নি, সকাল থেকে এতগুলো পেশেন্ট দেখলে, সেখানে ঘুম পাওয়াটা তো খুব আশ্চর্যের বিষয় কিছু নয়। তুই এখন একটু ঘুমাও। এই তিতলি, নেমে আয় মা, বাবাকে একটু ঘুমোতে দে মা। না, আমি একটু এখানে বসি না, বাবাই তো এবারে খেলবে বলছে। কি গো বাবাই, তুমি খেলবে না আমার সাথে? মেহুল তিতলিকে ধরে নামিয়ে দিয়ে বলে, তিতলি, তুই এত দুষ্ট হয়েছিস কেন বলতো? খেলার সময় কি পালিয়ে যাবে? সন্ধ্যেবেলা থেকে যত খুশি খেলা করবি, গল্প করবি। বাবাইকে এখন একটু ঘুমোতে দে, আর তুইও ঘুমাবি চল। না, আমি এখন ঘুমাবো না। ঠিক আছে, একটু শুবি চল। না, আমি শোবো না। মেহুল চোখ পাকিয়ে তাকিয়ে বলল, তিতলি, আমি কিন্তু খুব রেগে যাবো এবারে। তোমার বাবাইয়ের ওপরেও কিন্তু রেগে যাব। তখন ভালো হবে তো? চুপচাপ শুয়ে পড়ো এখন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কিংশুক ওকে কোলের কাছে টেনে নেয়। বেশি রাগারাগির দরকার নেই, তিতলি ঠিক কথা শুনবে। তিতলি, আমার একটা কথা শোনো, এখন একটু ঘুমিয়ে নাও,
বিকেলে আমরা দুজনে বাইরে বেড়াতে যাবো। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঘুমিয়ে নেবো। মেহুল দুজনের দিকেই তাকিয়ে আছে কটমট করে। ওকে দেখে কিংশুক বলে ওঠে, এই যে ম্যাডাম, আর ওইভাবে কটমট করে তাকাতে হবে না, আমরা ঘুমিয়ে পড়ছি। ঠিক আছে, আজ তোমাদের দুজনকে একটা নতুন জিনিস করে খাওয়াবো। তোমরা ঘুমাও, আমি একটু কাজ করছি। কিংশুক আর তিতলি শুয়ে পড়তেই মেহুল রান্নাঘরে গিয়ে টুকটাক কাজগুলো সেরে নিতে লাগলো। এদিকে কিংশুকের বাবা আজ বেশ তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসেছেন। ওর মা কাজ করছিল, ওর বাবা ডাক দিলেন। কি গো শুনছো? একটু শুনে যেও তো, তোমার সাথে দরকার আছে। কিছুক্ষণ পর ওর মা গম্ভীর মুখ করে ঘরে ঢুকলো। ওর মায়ের মুখ দেখেই ওর বাবা বুঝে নিয়েছে কিছু একটা হয়েছে। ওর মা ঘরে ঢুকেই বললেন, বলো, কি বলবে? তোমার আবার কি হলো? আমার যা হওয়ার হোক, তুমি কি বলবে বলছিলে সেটা বলো, আমার অনেক কাজ আছে। তোমাকে বলেছিলাম না আমার একজন পরিচিত কাছাকাছি থাকে, আমি ওকে রিন্টুর ব্যাপারে খোঁজ নিতে বলেছিলাম। সে একটু আগে আমাকে ফোন করেছিল। কি 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 বলছে? রিন্টু নাকি আজকাল একটা বাচ্চা মেয়ে আর তার মায়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। কি? কথাটা শুনে ওর মায়ের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। ওর মায়ের মনে পড়ে গেল, রিন্টু বারবার বলছিল না বউয়ের কাছে আছে, ভালো আছে, একটা মেয়ের মা বাচ্চা, এদের সাথে থাকছে কেন? ওরা কারা? কি হলো? কিংশুকের মাকে চুপ করে থাকতে দেখে ওর বাবা আবারও বলে উঠলো, তুমি কি শুনছো আমার কথা? হ্যাঁ শুনছি, বলো। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিলে? না কিছু না, তুমি বলো। বলো মানে, আমার তো মাথাতেই আসছে না একটা বাচ্চার মায়ের সাথে আমাদের রিন্টু ঘুরছে কেন। এমনকি আমার কাছে এটাও খবর আছে রিন্টু রাতে কোয়ার্টারে না ফিরে ওই মা মেয়ের কাছেই থাকে। আমার ছেলেটা কিনা শেষে একজন বিবাহিতা মেয়ের সাথে। ছি 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 ছি, আমি তো ভাবতেও পারছি না। শোনো, আর দেরি করলে হবে না, আমাদের 2-3 দিনের মধ্যেই ওখানে যেতে হবে। তুমি ওখানে গিয়ে কি করবে? আবার আগের মতো ছেলেকে জোর করে টেনে আনবে, ঘরে বন্দি করে রাখবে? দরকার হলে সেটাই করতে হবে। তোমার ছেলেকে যদি কুকুরে কামড়ায় তাহলে ইঞ্জেকশন দেবো, কিন্তু পাগলা কুকুর তাড়া করলে ঘরে দরজা বন্ধ করেই রাখা উচিত, আর আমি সেটাই করব। না, তুমি কিচ্ছু করবে না, আমি তোমাকে এসব কিছু করতে দেব না। তুমি ভুলে যাচ্ছ রিন্টু আগের মতো নেই, সে যথেষ্ট বড় হয়েছে, ও এখন একজন ডাক্তার। ওর নিজের ইচ্ছে অনিচ্ছে বলে একটা ব্যাপার আছে। সেদিন জোর করে আমরা ওর উপরে অনেক কিছু চাপিয়ে দিয়েছিলাম বলে আজকেও পারি না সেটা করতে। এতে কিন্তু হিতে বিপরীত হবে, আমি তোমাকে বলে দিচ্ছি। একই ছেলে হাতের বাইরে চলে গেছে, এমন করলে আরো চলে যাবে। এরপর এরপর জীবনেও আমাদের মুখ দেখবে না ও। তা তুমি কি করতে বলছো আমাকে? একটা অবিবাহিত ছেলে হয়ে একজন বিবাহিতা মহিলা আর তার মেয়েকে নিয়ে ঘুরে বেড়াবে, এটা আমাকে মেনে নিতে হবে? দেখো, তোমার মানা বা না মানায় রিন্টুর কিন্তু কিছু এসে যায় না। হ্যাঁ, সে কি আমাদের পাত্তা দেয় নাকি আমাদের সাথে কথা বলে? সে বলবে আমি বড় হয়েছি, আমি যেটা ভালো বুঝেছি সেটাই করেছি। এছাড়া মেয়েটা যে বিবাহিতা এটা শিওর হচ্ছে কি করে? ও বাবা, শিওর হবো না? শুধু শুধু একটা বাচ্চাকে নিয়ে কেন ঘুরবে তাহলে? হয়তো দেখো মেয়েটার হাজব্যান্ড মারা গেছে, আর ওখানকার মেয়ে তো এরকম ইয়াং একজন ডাক্তার দেখেছে, তাই আর কি। দেখো হয়তো কোনোভাবে তোমার ছেলের মাথাটা চিবিয়ে খেয়েছে। আসলে সোজা কথা হলো ডাক্তার দেখে গলায় চুলে পড়ার ধান্দা, আর কিছুই না। সব সময় শুধু মেয়েদেরই দোষী ভাবো কেন বলো তো? কে বলতে পারে রিন্টুই হয়তো তার গলায় ঝুলতে চেয়েছে? ওর নিজের সায় না থাকলে কোনো মেয়ের ক্ষমতা নেই ওর গলায় ঝুলে পড়ে। একটা মেয়েকে অহেতুক দোষারোপ করে তার জীবনটা নিয়ে তুমি ইতিমধ্যেই ছেড়েমিনি খেলেছো। ও, ওর বাবা এবারে চিৎকার করে বলে ওঠে, তার জীবনে ছিনিমিনি খেলেছি আমি? চিৎকার করো না, মেহুলটা ভুলে গেছো নাকি? কি করেছিলে তুমি ওর সাথে, মনে হচ্ছে না? নেই? মেহুল? মেহুলের নামটা শুনে ওর বাবা বেশ বিস্ময়ের চোখে ওর মায়ের দিকে তাকালো। ওর মা বলল, কেন মনে পড়ছে না মেহুলকে? মেহুল? কিছুক্ষণ চুপ করে থাকার পরে ওর বাবা বলে উঠলো, সে কোথায় ছিল? তুমি যে একেবারে আকাশ থেকে পড়লে দেখছি, এমন একটা ভাব করছো যেন মেহুলকে তোমার সেটা মনেই নেই। আমি জানি মেহুলকে তোমার খুব ভালোভাবেই মনে আছে। আমরা ওর সাথে যেটা করেছিলাম সেটা ভেবে দেখেছো কখনো? না না, আমি সেই সব কথা ভেবে দেখতেই চাই না। কিংশুকের বাবা রীতিমতো লাফালাফি করছে আর বলছে, সেদিনও পাত্তা দিইনি, আর আজকেও ওর নাম মুখে আনতে চাই না। একটা বস্তি বাড়ির মেয়ে, কোনো চাল নেই চুলো নেই, সে কিনা আমার ছেলেকে ফাঁসাতে চাইছিল। ওই মেয়ের খবর থেকে আমি অনেক আগেই ছেলেকে সরিয়ে নিয়েছি, আর আমি যা করেছি বেশ করেছি, আর এর জন্য একটুও অনুতপ্ত নই আমি। তুমি যেটা করেছো সেটা ঠিক করেছো বলে তুমি মনে করো? হ্যাঁ, একেবারে ঠিক। আচ্ছা, আজ হঠাৎ তুমি ওই মেয়ের প্রতি এত দরদি হয়ে উঠলে কেন বলো তো? আস্তে কথা বলো, বাড়িতে কাজের লোক আছে। বস্তি বাড়ির মেয়ে বলে চিৎকার করছো কেন তুমি? মেহুলকে তুমি অনেক আগেই রিন্টুর জীবন থেকে সরিয়ে দিয়েছো, খুব ভালো কথা, কিন্তু তোমার ছেলে কি তাকে বলতে পেরেছে? সেটা খোঁজ নিয়ে দেখেছো কখনো? আমরা তাকে জোর করে অন্যায় ভাবে সরিয়ে নিয়ে এসেছিলাম। ওর ইচ্ছে অনিচ্ছে কোনো কিছুরই কোনো গুরুত্ব আমরা দিইনি, বরং তুমি তোমার টাকার জোরে আমাদের থেকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছিলে ওকে। মনে আছে সেই সব দিনগুলোর কথা? তখন তো নিজের ছেলেকে ঘরে বন্দি করে রাখতে এতটুকু হাত কাঁপেনি তোমার? না, হাত কাঁপেনি আমার, কারণ সেই দিন যদি আমি তোমার ছেলের উপর জোর না খাটাতাম তাহলে ও আজ ডাক্তার হতে পারতো না। ওই 19 বছর বয়সেই এক বাচ্চার বাপ হয়ে যেত। কি বলছো তুমি? নিজে সেটা শুনতে পাচ্ছ তো? সব আমি বুঝেই বলছি। অবশ্য আমি এটাও জানি না আদৌ রিন্টু ওই মেয়েটার সাথে কিছু করেছিল নাকি মিথ্যে কথা বলছিল।
তাই আগে ভাগে সরিয়ে দিয়েছি জীবন থেকে। কিন্তু এতদিন পরে মেহুলের কথা কেন বলছো? তোমাকে রিন্টু কিছু বলেছে? রিন্টু কেন কিছু বলতে যাবে? কিন্তু কিন্তু কি? কিন্তু এটা তো সত্যি যে আমরা রিন্টুর থেকে অনেক কথা লুকিয়ে গেছি। সেদিন মেহুল আমাদের বাড়িতে এসেছিল, কিন্তু আমরা ওকে সাপোর্ট করিনি, বরং বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। নিজের ছেলেকে কিছু না বলেই একটা মেয়ের চরিত্রে দাগ লাগিয়ে দিয়েছি। এর শাস্তি তো তোমাকে আমাকে ভোগ করতেই হবে। কোনো শাস্তি ভোগ করতে হবে না আমাদের। কিসের শাস্তি? আমরা ওর বাবা মা, ছেলের যেটা ভালো হবে আমরা সেটাই করব। সেদিনও যেটা করেছি, কার কি ক্ষতি হয়েছে আমি জানি না, অন্তত আমাদের ছেলেটা বেঁচে গেছে। হ্যাঁ, বেঁচে গেছে, বেঁচে গেছে ঠিকই, কিন্তু আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, আর ফিরে আসতে চাইছে না ও। একটু সময় দাও আমাকে, আমি ওকে তোমার কাছে এনে দেবো। আর ওই বাচ্চাটা আর ওর মা? ও কোনো ব্যাপারই না। ওই বিবাহিতা মহিলার ভূত কি করে ছাড়াতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। না না না, এবারে কিংসুকের মা চেঁচিয়ে উঠল। আমি তোমার পায়ে পড়ছি, আর কারোর জীবন নিয়ে ছিনিমিনি খেলো না। এমনিতেই আমাদের উপরে অনেক অভিশাপ পড়েছে। কিসের অভিশাপ? তুমি দেখো দেখো, হয়তো হয়তো মেয়েটা সুইসাইড করেছে, তার মানে একসাথে তো দুটো জীবন মারা গেছে। বলো, হ্যাঁ, মা এবং তার বাচ্চা। হ্যাঁ, আমরা 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 দুটো প্রাণকে শেষ করে দিলাম। তার মানে এই অপরাধের ক্ষমা নেই গো, আমি বলছি শোনো, ক্ষমা নেই। আমরা তো জানি না যে মেহুল কোথায় আছে, আর না জেনে ছেলের উপরে কোনো জোর করবে না। তুমি আমাকে কথা দাও। তুমি তো কি করতে বলছো তুমি আমাকে? একটু বুঝতে চেষ্টা করো। এখন প্রতিদিন আমি ফোন করলে ছেলেটা কথা বলে অন্তত। হ্যাঁ, আমরা আবার অমন কিছু করলে আর সেটুকুও সম্পর্ক রাখবে না। এতদিন তুমি শুধু নিজের জেদটাই তো দেখিয়ে এসেছো। হ্যাঁ, আমার তো একটাও কথা তুমি কখনো শোনোনি, কানেও তোলনি। আজ আমি হাত জোর করছি তোমার কাছে, তুমি আর ছেলেটাকে এরকম কষ্ট দিও না। বেশ, তাহলে ছেলের কাছে চলো, তুমি ওকে ভালোভাবে বুঝিয়ে ফিরিয়ে আনবে। হ্যাঁ, তাই চলো। তুমি না, কালকে টিকিটটা কাটো। কালকে তো হবে না। তাহলে পরশু কাটো। হ্যাঁ, পরশু যত তাড়াতাড়ি হোক আমাকে যেতে হবে। কিন্তু পরশুও হবে না। আচ্ছা, তার পরের দিনের টিকিট বুক করছি, তুমি রেডি থাকবে, সেদিনই বুঝিয়ে ওকে বাড়ি আনবো। বাড়ি নিয়ে এলে ওর হাসপাতালের কাজটা? ওই হাসপাতালের চাকরি করে কটা টাকাই বা মাইনে পায়? বড় জোর 50,000। আমার পরিচিত বহুজনের নার্সিংহোম আছে এখানে। এখানে সপ্তাহে 3 দিন 4 দিন করে বসলে অনায়াসে 2-3 লাখ টাকা ইনকাম করতে পারবে। আচ্ছা, তুমি কি করে শিওর হচ্ছে বলো তো যে রিন্টু এত সহজে ফিরে আসবে? তুমি বোঝাবে, তারপর যদি না বোঝাতে পারো তাহলে আমাকেই ফিল্ডে নামতে হবে। এই, কি করবে তুমি? দেখি কি করা যায়। মোট কথা হলো, আমার ছেলেকে আমি বাড়ি নিয়ে আসবো। এখানে অনেক সারপ্রাইজ ওয়েট করছে ওর জন্য। কি সারপ্রাইজ? তখনই না হয় দেখবে। এদিকে বেলা পড়ে এসেছে। কিংশুকের যখন ঘুম ভাঙলো, উঠে দেখলো অনেকক্ষণই ঘুমিয়েছেও। বাইরেটা অন্ধকার হয়ে গেছে। এইসব জায়গাগুলোতে বিকেলের পর থেকে চুপ করে সন্ধে নেমে আসে। কিংসুক দরজা খোলার আওয়াজ শুনতে পেল। মাথাটা তুলে দেখলো মেহুল ঘরে ঢুকেছে। ওর হাতে কাপ চা এনেছে। মেহুল কাছে এসে বলল, এই না, এইরকম সন্ধে হয়ে গেছে, আমাকে একবার ডাকবে তো? ইচ্ছে করেই ডাকিনি, কয়েকদিন তো ঘুম হয়নি ভালো করে। এখন যত পারো ঘুমাও। আর তুমি কি করছিলে? তোমাদের একটা নতুন জিনিস খাওয়াবো বলেছিলাম, সেটাই প্রিপেয়ার করছিলাম। দুজনের গলার আওয়াজ পেয়ে তিতলিও চোখ কচলাতে কচলাতে উঠে বসেছে। কাপ দেখে ও বায়না ধরে বলল, আমার চা খাবো মামা। না তিতলি, আমি তোমার জন্য দুধ গরম করে রেখে এসেছি, একটু পরে দেবো। আমি দুধ খাবো না, চা খাবো। আচ্ছা আমি দিচ্ছি ওকে, সকালেই তো দুধ খেয়েছে, সবসময় খেতে ভালো লাগবে না। কিংসু প্লেটে একটু চা ঢেলে দিয়ে বলল, খুব গরম আছে, একটু পরে খেও তিতলি। সে কথা না শুনেই তিতলি এক চমকে চাটা খেয়ে ফেললো। ওর চোখে মুখে একটা পরিতৃপ্তির হাসি। কিংসুক বলল, এই তিতলি, গরম চা খেয়ে ফেললি? ভালো লেগেছে? তিতলি ছড়া কেটে কেটে বলল, লেবুর পাতা গরম চা, যা বৃষ্টি উড়ে যা। কিংসুক আর মেহুল দুজনেই হেসে উঠল। তিতলির মাথায় হাত বুলিয়ে কিংসুক জিজ্ঞেস করলো, কে শিখিয়েছে এটা? তিতলি মায়ের দিকে আঙুল দেখিয়ে আবার বলে ওঠে, চা আবার খাবো। না না না, আর না, একটু তো খেলি, আবার কি রে? থাক না, খেলে কোনো অসুবিধা নেই, তুমি না হয় আমাকে আরো এক কাপ করে দিও। কিংসুক ওর কাপটা তিতলির হাতে দিয়ে দেয়। তিতলি দেখতে দেখতে পুরো চাটাই খেয়ে নিয়েছে। সেই দেখে মেহুল বলল, কিংসুক, তুমি একটু দাঁড়াও, আমি আরেক কাপ চা করে নিয়ে আসছি। না এখন থাক, তোমাকে চা করতে হবে না। খাবে না তুমি? না, আমি আর তিতলি একটু নিচ থেকে ঘুরে আসি, অনেকক্ষণ শুয়ে বসে আছি, ভালো লাগছে না। চলো তো তিতলি, একটু ঘুরে আসি। তিতলি তো এক পায়ে রাজি হয়ে গেল। সাথে সাথেই কিংসুকের কোলে উঠে পড়লো। মেহুল জিজ্ঞেস করলো, এখন কোথায় যাবে তোমরা? কোথাও না, এই ঘরের নিচে রাস্তায় একটু হাঁটাচলা করবো। তুমি দরজাটা ভেতর থেকে বন্ধ করো, আমি এসে ডাকলে তবেই খুলবে। আচ্ছা যাও, আমি দরজা পর্যন্ত যাচ্ছি। ওরা দুজনেই বেরিয়ে গেল। মেহুল দরজা আটকে ঘরে গিয়ে কাজগুলো করছে। রাস্তার সামনেটায় কিংসুক তিতলিকে কোলে নিয়ে হাঁটছে। এবারে তিতলি বলল, একটু ওই দিকটায় চলো না। আজকে নয় তিতলি, সন্ধে হয়ে গেছে, মাম্মা একা আছে না,
তাহলে একটু বেলা থাকতে আমরা তিনজনেই বেরোবো। ওই তো একটু গেলে তো চকলেটের দোকান, চলো না একবার একটা চকলেট কিনে চলে আসবো। আচ্ছা বেশ। কিংসুকের যাওয়ার খুব একটা ইচ্ছে করছে না, কিন্তু তিতলি জোর করছে বলেই ও গেল। ও ভাবলো বেশি দূরে তো নয়, এখান থেকে বড় জোর মিনিট 7 নিয়ে যাই, তাড়াতাড়ি ফিরে আসবো। ওদিকে মেহুল ঘর গোছাতে ব্যস্ত ছিল। হঠাৎ দরজায় টোকা পড়তেই ভাবলো ওরা এসেছে। মেহুল জোরেই বলল, দাঁড়াও, আসছি। কিছু না ভেবেই মেহুল দরজাটা খুলে ফেলে বলে, ঘোরা হয়ে গে-" কথাটা অর্ধেক বলেই থমকে যায় ও। এক মুহূর্তে ভয়ে মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ওর সামনে রাজু দাঁড়িয়ে আছে। নিজেকে কিছুটা সামনে বলল, আপনি কেন এসেছেন এখানে? বেরিয়ে যান। রাজু খপ করে মেহুলের হাতটা ধরে ফেলল। দেখি বোঝা যাচ্ছে নেশা করে আছে। মুখে একটা বিশ্রী গন্ধ। এবারে রাজু নেশার ঘরেই মেহুলের হাতটা টেনে ধরে বলল, কি ভেবেছিস কম বয়সী ডাক্তার নিয়ে ফুর্তি করবি আর আমরা জানতে পারবো না? রাজু! সেই সময় মেহুল একেবারে আশা করেনি যে রাজু আসতে পারে। আসলে মেহুল নিজের জীবনটা আবারও তিল তিল করে সাজিয়ে নেওয়ার স্বপ্নে এতটাই বিভোর হয়ে গিয়েছিল যে রাজুর চিন্তাটা ওর মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। ওর মনে পড়ে গেল কিংসুক তোকে বলে গিয়েছিল। মেহুল শোনো, আমি এসে না ডাকলে তুমি কিন্তু কোনোভাবেই দরজা খুলবে না। কিন্তু মেহুল মনের মধ্যে রঙিন স্বপ্ন সাজাতে শুরু করে দিয়েছিল, তাই বেশি কিছু না ভেবেই আনন্দে ছুটে এসে খুলে দিয়েছে। এদিকে রাজু কয়েকদিন ধরে ওত পেতে বসেছিল। সেদিনের মেহুলের থাপ্পড়টা রাজুর ভালো মতোই মনে আছে। সেই অপমান সে ভুলতে পারেনি। বাড়িটার দিকে নজর রেখেছিল। কিংসুক যে রাতে থাকছে, সকালে বেরিয়ে যাচ্ছে, সেটা রাজু জানতো। কিন্তু ও সকালে আসেনি, কারণ সকালে লোকজন দেখে ফেলার ভয় আছে। তাছাড়া বাচ্চা মেয়েটাও আছে। আজ ওই ডাক্তার বাচ্চা মেয়েটাকে নিয়ে বেরিয়েছে, আর এইটাই তো সুযোগ। রাজু ভেবেই গিয়েছিল ওই মেয়ে ছেলেকে কিভাবে সাহায্য করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। আমাকে চড় মারা, আজ ওকে বুঝিয়ে দেবো রাজু কি চিজ। বেশি সাহস না, আজ আমিও দেখে নেবো। রাজু মেহুলের হাতটা চেপে ধরতেই মেহুল ছটফট করতে শুরু করেছে। ও ছটফট করতে করতেই বলল, আপনার এত বড় সাহস! আপনি আমার বাড়িতে ঢুকে আমার সঙ্গে ওসব বোতামি করছেন। ছাড়ুন! আপনার বাবাকে আমি আজকেই সব জানাবো বলে দিচ্ছি। তুই আমার বাপকে জানাবি? হ্যাঁ, তার আগে তোর ব্যবস্থা করবো আমি। কি করবেন আপনি? দেখবি কি করতে পারি। রাজু মেহুলের হাতটা পেছনের দিকে মুচড়ে দিল। মেহুল ভীষণ যন্ত্রণায় চিৎকার করে উঠতেই ওর হাতটা পেছন দিকে টেনে ধরে অন্য হাতে মুখটা চেপে ধরে রাজু। রাজু একবার বিশ্রী ভাবে হাসি হেসে বলে ওঠে, খুব গলা তোর, তাই না? নে নে এবার চিৎকার কর, দেখো তোর গলার জোর। মেহুল আপ্রাণ চেষ্টা করছে ওর হাত থেকে নিজেকে ছাড়ানো, কিন্তু কোনোভাবেই সুযোগ পাচ্ছে না। রাজু আবারও বলল, এই মেয়ে ছেলে, একটা ডাক্তারের মাথা চিবিয়ে খাচ্ছিস। তোকে দেখে তো খালি মনে হয় না এমন করতে পারিস। মেয়েটাকে নিয়ে ওর গলায় ঝুলে পড়েছিস। হ্যাঁ, একজন ডাক্তারের সাথে যখন শুতে পারিস তখন আরো 5 লোকের সাথে শুতে পারবি নিশ্চয়ই। চল আমার সাথে, তোকে আমি আরো ভালো ইনকামের রাস্তা করে দেবো। মেহুল ভয় কুঁকড়ে গেল, কিন্তু চিৎকার করতে পারল না। রাজু ছেলেটা একদিকে হাত মুচড়ে রেখেছে, সেটা তো ব্যথা করছেই, তার উপর মুখটা চেপে রাখার জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। একই সাথে মেহুলের গলাও শুকিয়ে আসছিল। রাজু একসাথে নাক মুখ চেপে ধরেছে। মেহুল আরেকটা হাত দিয়ে ওকে সরানোর চেষ্টা করছে। মেহুলকে প্রতিরোধ করতে দেখে রাজু হিড় হিড় করে ওকে টানতে থাকে আর বলে, চল, তোকে আজকে আমি আমার বাড়িতে নিয়ে যাবো। তুই আমার সাথে থাকবি। কি ভেবেছিস কি তোর চটটা আমি হজম করে নিয়েছি? হ্যাঁ, তোর ডাক্তারের সাথে প্রেম করা আমি জন্মের মতো গুছিয়ে দেবো। শুধু আজকে রাতটা আমার কাছে থাকবি। চল, তোকে কাল সকালে বেরো দিয়ে যাবো। দেখি তারপর তোর ডাক্তার আর তোর সাথে শোয় কিনা। মেহুলের শরীর অবশ হয়ে আসছিল। মনে হচ্ছিল হাতটা কোনোই থেকে খুলে আসবে। ও বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু রাজুর গায়ের জোরের সাথে ও পেরিয়ে উঠছে না। রাজু হিড় হিড় করে সিঁড়িতে নামিয়ে আনছে ওকে। মেহুল ভেবেছিল আর হয়তো ওদের দেখা হবে না, কিন্তু ঠিক সেই সময় কিংসুক তিতলিকে নিয়ে চলে আসে। সিঁড়ির নিচ থেকে পায়ের শব্দ পেয়ে রাজু থমকে দাঁড়িয়ে পড়ে। কিংসুকও উপর থেকে থুপথাপ শব্দে চমকে ওঠে। কিংসুকের গলার আওয়াজ পেয়ে রাজু সাথে সাথে মেহুলকে ছেড়ে দিয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পারে না। কিংসুকের সামনে পড়তেই ও এক হাতে রাজুর জামার কলারটা ধরে ফেলে। কিংসুক চিৎকার করে ওঠে। তুই এখানে কি করছিস? তিতলি কোল থেকে নেমে দৌড়ে মায়ের কাছে চলে গেছে। মেহুল নিস্তেজ হয়ে গেছে, সিঁড়ির উপরে বসেই কাঁপছে। তিতলি ছুটে এসে ওকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে মাম্মা? ওই দুষ্ট লোকটা কেন এসেছিল? ও এখানে তোমাকে মেরেছে? মেহুল কথা বলতে পারছিল না। ওর শরীর কেমন যেন অবশ হয়ে আসছে। কিংসুকের হাত ছাড়াবার জন্য রাজু ছটফট করছে। এর মধ্যেই কিংসুক রাজুকে ধরে গোটা কতক চড় কষিয়ে দিয়েছে। কিংসুকের ভারী চেহারার সামনে রাজু টিকতে পারল না, উল্টে পড়ে গেল। কিংসুক মারতে মারতে নিচে টেনে আনে রাজুকে। কিংসুক এবার প্রচন্ড রাগের মাথায় আছে, চিবিয়ে চিবিয়ে কথা বলছে। চল তুই, তোকে আজ এখানে শেষ করে দেবো। এভাবে একটা অসহায় মেয়ের সুযোগ নিয়েছিস? তোর এত বড় সাহস! দেখ এবারে আমি কি করি তোকে। হ্যাঁ, মেহুলের বাড়ির সিঁড়িতে ওঠার মুখে একটা সিমেন্ট দিয়ে বাঁধানো জায়গা আছে। ক্যাফেতে লোকজন খেতে এলে ওখানটা দিয়ে বসে। কিংসুক রাজুকে টেনে এনে ওর মাথাটা ধরে ওখানে সজোরে টুকে দেয় বেশ কয়েকবার। গলগল করে মাথা ফেটে রক্ত বেরিয়ে আসে। কিংসুক আবারও বলে ওঠে, কি রে, আর আসবি আমার বউয়ের গায়ে হাত দিতে? হ্যাঁ বল, আর আসবি? আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দে। তুই এখানে কেন এসেছিস বল? মেয়ে দেখলে জিভ সামলাতে পারিস না, তাই না? হ্যাঁ, তোর নোংরাম আমি বের করছি, দাঁড়া। আমার ভুল হয়ে গেছে, আর হবে না।
আমার বউয়ের দিকে তাকানো তোর আমি চর্মের মতো গুছিয়ে দেবো। আমার মেহুলের গায়ে যে হাত দেয় তাকে আমি শেষ করে তারপর ছাড়বো। কিংশুক আবারও মাথাটা ধরে ওখানে ঠুকতে থাকে। কপালের আরো একটা সাইড ফেটে যায়, পুরো মুখটা রক্তে ভরে গেছে। রাজু ছেলেটা প্রায় বেহুশ হয়ে গেছে, সামান্য ওঠার মতো শক্তি ওর মধ্যে নেই। ওদিকে মেহুল তখন অনেকটা ধাতস্থ হয়ে এসেছে। কিংশুকের রাগ যে কেমন সেটা খুব ভালোভাবেই জানা আছে। ওর মনে পড়ে গেল স্কুলেও একবার রক্তারক্তি কাণ্ড ঘটিয়েছিল কিংশুক। ওদের হাতাহাতি দেখে এবারে মেহুলের চিন্তা হতে লাগলো। ও ভাবলো, কিংশুক ওকে মেরে ফেলবে নাকি রাগের চোটে? এমন করে তো আরেকটা বিপদ ঘটে যাবে। না, ওকে থামতে হবে। মেহুল হাঁপাতে হাঁপাতে তিতলিকে বলল, এই তিতলি, তিতলি তোর বাবাকে ডেকে নিয়ে তো ওর সাথে এরকম মারামারি করতে বারণ কর। ওই লোকটা ভালো লোক নয়, এমন করতে থাকলে একটা বিপদ হবে। মাজা। তিতলির সাথে সাথে ছুটে কিংশুকের কাছে চলে যায়। ওর কাছে গিয়ে জামার একটা কোনা ধরে টানতে থাকে আর বলে, ও বাবাই বাবাই চলে এসো, ওখানে মাম্মাম ডাকছে তো। কিংশুক রাগের মাথায় যেন পাগল হয়ে গেছে। ও রাজুর গলা টিপে ধরেছে। মেহুল এবারে উঠে যায় কিংশুকের কাছে। ও বুঝতে পেরেছে ওকে এত সহজে থামানো যাবে না। মেহুল ওর হাত ধরে টানতে থাকে আর বলে, এই কিংশুক, চলে এসো না, আর কিছু করো না প্লিজ। ওরা কেমন, তুমি তো সেটা জানো না। ছেড়ে দাও, ছেড়ে দাও, নাহলে নাহলে মরে যাবে। ছেলেটা ছেড়ে দাও। কিংশুক তখনও ওর গলাটা টিপে রেখেছে আর চিৎকার করে বলে যাচ্ছে, এই শালা রাজু, টাকা এদিকে, টাকা। রাজু এমন বেহুশ অবস্থাতেও হু হু করছে, কথা বলতেই পারছে না। তারপরে কোনো মতে বলছে, কে? আজকে তোকে আমি ছাড়বো একটাই শর্তে, আর কোনোদিন এই বাড়ির চৌকাঠে পা দিবি না। তোর এই বাড়িটা চাইতো? সেটাই চাইতে পারতিস। আমার বউয়ের গায়ে হাত দিতে গেলি কেন? হ্যাঁ, শোন, তোর বাড়ি তুই কালকেই পেয়ে যাবি, কিন্তু আমি যদি এরপরে তোকে কোনোদিন আমার মেয়ে আর বউয়ের কাছে দেখি তাহলে মেরে চুরিয়ে দেব। ওদের গায়ে কেউ হাত দিলে তাকে খুন করতে আমার হাত কাঁপবে না। কিংশুক জোরে একটা ধাক্কা মারলো রাজুকে। রাজু সামলাতে না পেরে সিঁড়ির কাছটা গিয়ে পড়ল। কিংশুক বলে ওঠে, রাজু পড়ে গিয়ে আর উঠতে পারল। এদিকে মেহুল তখনও সিঁড়ির একেবারে নিচে দাঁড়িয়ে আছে। ওর চোখে মুখে এখনো একটা আতঙ্ক লেগে রয়েছে। কিংশুক এসেই মেহুলকে চাপড়ে ধরে ফেলে। মেহুলও ওকে জড়িয়ে কেঁদে ফেললো হাউমাউ করে। কাঁদতে কাঁদতে বলল, কোথায় চলে গিয়েছিলে তোমরা? আর একটু দেরি হলে কি হতো জানো? ওই লোকটা আমি টেনে নিয়ে যাচ্ছিল গাড়িতে তুলবে বলে, আমি তো বাধা দিতেই পারছিলাম না। এই তো মেহুল, আমি এসে গেছি। তোমরা কেন আমাকে নামনে ধরে গিয়েছিলে? চুপ কর, ভুল হয়ে গেছে আমার। মেহুল ঠিক মতো কথা বলতে পারছে না, জোরে জোরে কেঁদে যাচ্ছে। কিংশুক ওকে একেবারে বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখেছে। কিংশুক চেষ্টা করছে ওকে শান্ত করতে। আমি বুঝতে পারিনি এমনটা হবে, আর কখনো এরকম হবে না। তুমি একটু চুপ করো, আর ভয় নেই। আমরা কালকেই এই বাড়িটা ছেড়ে চলে যাবো। আমরা কোথায় যাবো? এত তাড়াতাড়ি একটা বাড়ি খুঁজবো কি করে? সেটা আমি দেখছি। চুপ করো, তুমি চুপ করো। কিন্তু যাই হয়ে যাক, এখানে আর এক মুহূর্ত নয়। ওই ছেলেটাকে আমার বিশ্বাস নেই। আমি আর তোমাদের নিয়ে কোনো রিস্ক নিতে পারবো না। কি করবো আমরা কিংশুক? আমাকে একটু ভাবতে দাও, কিছু তো একটা উপায় হবেই। কেমন লাগলো আমাদের একলা পথের লড়াই সিরিজের আজকের এই বিশেষ 15 নম্বর পর্বটি? দীর্ঘ সময় পর গল্পের মোড়ে যে নতুন ঝড়ের সূচনা হলো, কিংবা জীবনের হাজারো টানাপোড়েনের মাঝে ভেসে ওঠা আবেগগুলো আপনাদের মন ছুঁতে পারল কিনা তা নিচে কমেন্ট বাক্সে জানাতে একদম ভুলবেন না। গল্পের পরবর্তী ঘটনাগুলো নিয়ে আপনাদের কোনো বিশেষ ভাবনা বা প্রত্যাশা থাকলে সেটাও আমাদের সাথে ভাগ করে নিতে পারেন। আপনাদের এক একটি গঠনমূলক মতামত, সুন্দর কমেন্ট এবং ভালো লাগার অনুভূতি আমার এই একলা চলার পথের সবচেয়ে বড় অনুপ্রেরণা ও শক্তি। আপনারা পাশে আছেন বলেই প্রতিটি পর্বে নতুন নতুন গল্প নিয়ে আসার সাহস পাই। আজকের পর্বটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে এই পরিবারটিকে আরও বড় করে তুলতে সাহায্য করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।